প্রিয় এসএসসি 2026 ব্যাচ, তোমাদের টেস্ট পরীক্ষা চলছে। সেই টেস্ট পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত ছিলে এবং এখনও আছো। সেই চিন্তার একটা অংশ হচ্ছে হায়ার ম্যাথ। এই হায়ার ম্যাথে তোমরা জানো আজকে কি একটা চমৎকার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাত্র 28টা এমসিকিউ করলে তুমি কিন্তু 15টা এমসিকিউ কমন পাবে। জাস্ট ইমাজিন, তুমি 28টা এমসিকিউ করবা, 15টা এমসিকিউ কমন পেয়ে যাবা। 25টা থেকে 15টা এমসিকিউ কমন পেয়ে যাবা। তুমি ভাবতে পারছো মানে এটা কি আসলে ম্যাজিক্যাল কোনো কিছু না? কেন ম্যাজিক্যাল কোনো কিছু না? বিকজ ইউ হ্যাভ দ্য প্রুফ অ্যাবাউট ক্লাসবেল। ক্লাসবেলের প্রত্যেকটা সাজেশন থেকেই কিন্তু তোমরা খেয়াল করেছো তোমাদের পরীক্ষাতে প্রায় 100% কমন পড়ে যাচ্ছে, তাই না? এই বিশ্বাস কিন্তু ক্লাসবেলের প্রতি তোমাদের আছে, কারণ আমরা ডেডিকেটেডলি পরিশ্রম করতে জানি। কাদের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। এবং আমরা চাই তোমরা সর্বোচ্চ ভালো করে তোমাদের পরীক্ষাগুলো উত্তীর্ণ হোক। তো এই যে আজকে যে কথাটা তোমাদের আমি বললাম, সেটা কি? মাত্র 28টা এমসিকিউ করলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 15টা এমসিকিউ কমন। জাস্ট খেয়াল করো, 28টা এমসিকিউ করলেই 15টা কমন। ভাবা যায়? মানে ব্যাপারটা কি ভাবা যায়? জাস্ট একটা ম্যাজিকের মতো মনে হচ্ছে না? ম্যাজিক না, আসলে কি বললাম, ডেডিকেটেডলি আমরা পরিশ্রম করি। কাদের জন্য? তোমাদের জন্য। জাস্ট আজকে আমি 28টা এমসিকিউ দেখাবো। ক্লিয়ার? তো দেখো, আচ্ছা তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন না, আসলে এটা আমি ভাবছি। এই যে তোমরা তো আমাকে অনেকেই চিনো আরমান স্যার নামে, তাই না? তো দেখো, এই যে স্যার শব্দটা, এই শব্দটা কেন জানি আমার কাছে, মানে আমি একটু বলি, আমি আসলে আগে স্যার শব্দতে অভ্যস্ত ছিলাম না। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টসই আমাকে এরকম স্যার বানিয়েছে। তো এই যে স্যার শব্দটা নিয়ে আমি একটু ভাবছিলাম আর কি, যে স্যার শব্দটা বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে এই স্যার শব্দটার সাথে স্টুডেন্টসদের, হ্যাঁ ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই যে মানে স্যার ওয়ার্ডটা খুবই রেসপেক্টেড একটা ওয়ার্ড। ওকে, এটা আসলে যারা হচ্ছে এই স্যার হওয়ার যোগ্যতা রাখেন, তারা কিন্তু মানে খুবই সম্মানজনক একটা অবস্থানে থাকেন এবং খুবই জ্ঞানের অধিকারী হয়, তাই না? খুবই সিম্পল একটা ব্যাপার, এটা সবাই আমরা জানি। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে শিক্ষার্থী শিক্ষক যে সম্পর্ক, মানে এটা এমন একটা অবস্থানে চলে আসছে যে আমি কি বলবো, একজন শিক্ষার্থী মানে নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়া কেন জানি একজন শিক্ষককে প্রশ্ন করতে ভয় পায়, মানে চুপসে যায় অনেকটা, যে স্যার না আবার কি ভাবে, স্যার না আবার কি বলে আমাকে, জাস্ট তুমি এই কোশ্চেনটা আমাকে করতে পেরেছো, মানে এটা কি কোশ্চেন করার মতো, এমন অবস্থায় চলে এসেছে আমরা। তো একদম পুরো ফ্র্যাঙ্কলি মানে কোনো চিন্তা ছাড়া আমরা কোশ্চেন করতে জানি না। আর আমরা যখন কোশ্চেন করতে না জানি, তখন কিন্তু আমাদের কি হয়ে যায়, আমাদের টপিকটা সম্পর্কে ভালো আইডিয়া আসে না। তো আমি ভাবলাম, তোমরা যখন বাসায় পড়াশোনা করো, তখন তোমরা কী করো? তোমাদের পাশে তোমাদের বড় ভাই থাকে বা ভাইয়া থাকে বা বড় আপু থাকে, তাই না? তোমাদের বড় ভাইয়াদের বা আপুদের তোমরা কী করো? র্যান্ডমলি যে কোনো কোশ্চেন করতে পারো, আস্ক করতে পারো। আচ্ছা ভাইয়া এইটা কি, আচ্ছা আপু এইটা কি, এরকম বলতে পারো। তো কেন নয়, আমি চিন্তা করে দেখলাম যে কেন নয় তোমাদের এই যে পাশে বসে থাকা ভাইয়াটা আমি হব। মানে তোমরা যেন এই ফিলটা অন্তত পাও যে না, এই যে আমাদের আরমান ভাইয়া আমাদের সাথে আছে, মানে ওনাকে যখন যা ইচ্ছা স্টাডি রিলেটেড, আমার হায়ার ম্যাথ রিলেটেড কোশ্চেন ওনাকে আমি করতে পারছি, তাই না? তো এই শব্দটা থেকে আমি একটু সুইচ করে আমি চিন্তা করলাম যে আজকে থেকে তোমাদের আমি আরমান ভাইয়া হয়ে যাব। কথা ক্লিয়ার? এটা কাদের জন্য? তোমাদের জন্য, যেন তোমরা ফিল করতে পারো তোমাদের পাশেই আমি আছি, তোমাদের সাথেই আমি আছি, তোমাদের জন্য আমি আছি, ক্লাসবেলের পক্ষ থেকে। কথাটা কি ক্লিয়ার? তো কি বলছিলাম, যে মাত্র 28টা এমসিকিউ আমরা করব। আমরা কয়টা কমন পেয়ে যাব? আমরা কমন পেয়ে যাব 15টা এমসিকিউ আমাদের টেস্ট পরীক্ষাতে। কথা কি বুঝতে পেরেছো? তো চলো আমরা দেখি আমাদের কি কি আছে। তো প্রথমেই যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। তো প্রথম এমসিকিউটা দেখো, এক্স অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব, অর্থাৎ অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। এটা আমি একটা রিলস বানিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে এখানে দেখেছো, তো আমি আবার দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের কি অক্ষ? ওয়াই অক্ষ। তো ধরো এখানে যে কোনো একটা বিন্দু কি আছে? পি আছে। বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে একটু খেয়াল করো, এই হচ্ছে মূল বিন্দু, যেখান থেকে আসলে আমাদের কি শুরু হয়, যাত্রা শুরু হয় বা আমাদের গণনা শুরু হয়। তো দেখো বিন্দুটা এখানে কিভাবে আসলো, আমরা এটা একটু অ্যানালাইসিস করব। বিন্দুটা এখানে আসলো এইভাবে, মূল বিন্দু থেকে সে এক্স এর মান, এক্স অক্ষ বরাবর এক্স এর মান, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান থাকে। তোমরা কিন্তু এটা সবাই কম বেশি জানো। তো খেয়াল করো, এই মূল বিন্দু থেকে এক্স এর মানের জন্য সে এদিকে আসলো, তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এবং এইখানে আসার পরে সে ওয়াই এর মানের জন্য উপরে উঠে গেল। কার জন্য উপরে উঠে গেল? ওয়াই এর মানের জন্য উপরে উঠে গেল। এবার একটু চিন্তা করো, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কতটুকু? এতটুকু না? ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে এতটুকু। এখন এই যে দূরত্বটা সবাই একটু খেয়াল করো, কি হলো,
এই যে দূরত্বটা, হ্যাঁ একটু ঠিকমতো বসিয়ে নিচ্ছি, দেন আমরা কাজটা করছি। সবাই খেয়াল করো, এই যে দূরত্বটা, এতটুকু দূরত্ব, এই দূরত্বটাকে এই দূরত্বের সমান না? অবশ্যই সমান, তাই না? তাহলে এই ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কি? বিন্দুর এক্স এর মান, বিন্দুর এক্স এর মান। আবার খেয়াল করো, এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইটা, তাহলে এই দূরত্বটা কার সমান? এই যে ওয়াই এর মানের সমান। এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা? এই যে এটা, তাহলে এটা কার সমান? এই যে ওয়াই এর মানের সমান। তাহলে আমরা কি এখান থেকে একটা শর্টকাট বের করতে পারি না? একটা শর্টকাট বের করতে পারি না? সেটা কি বলতো? কোন একটি বিন্দুর দূরত্ব, কোন একটি বিন্দুর দূরত্ব কি এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব আমরা কি বলতে পারি? বলো, বিন্দুর কার মান? বিন্দুর, এই যে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বিন্দুর ওয়াই এর মান, তাই না? বিন্দুর ওয়াই এর মান। ওয়াই এর মান বলতে হচ্ছে দ্বিতীয় মানটা, বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ করা হয় যেভাবে, তার দ্বিতীয় মানটা হবে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব। আরেকটা কথা আমরা বলতে পারি, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব বিন্দুর এক্স এর মান, বিন্দুর এক্স এর মান। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে চিত্রসহ এটা বলা আছে, তাই না? তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর এক্স এর মান। মানে উল্টা, একটা বিপরীত। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মান, বিপরীত হয়, মনে রাখবা। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মান। জাস্ট সহজ একটা ব্যাপার, ওকে? এবার এমসিকিউটা খেয়াল করো তো, এক্স অক্ষ দূরত্ব মানে কি? ওয়াই এর মান হিসেবে কত আছে? 7/3। দিস ইজ দ্য অ্যান্সার, 7/3। শেষ, বুঝতে পেরেছো? কত সহজ। এক্স অক্ষ থেকে দূরত্ব তার মানে ওয়াই এর মান, মানে এক্স অক্ষের বিপরীত কি? ওয়াই অক্ষ, তাই না? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান। এবার বলো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে? এক্স এর মান। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে? এক্স এর মান। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মান। কাজ কিন্তু শেষ। বলো, পি বিন্দুর স্থানাঙ্ক এত হলে নিচের কোনটি সত্য? এবার দেখো, এখানে একটা মজার ব্যাপার তোমাদের একটু দেখাই। দেখো, আমি আবার একটু চিত্রটা আঁকাচ্ছি এখানে। দেখো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটু খেয়াল করো, এখান থেকে একটা বিন্দু যাত্রা শুরু করলো, এক্স এর মানের জন্য সে এখানে আসলো, ঠিক আছে? এক্স এর মানের জন্য সে এখানে আসলো, দেন ওয়াই এর কোনো মান নেই, এই বিন্দুর ওয়াই এর কোনো মান নেই। মানে কি? মান নেই মানে হচ্ছে ওয়াই এর মান 0। এক্স এর মান ধরো যে কোনো একটা কিছু এ, যে কোনো একটা কিছু আছে, ওয়াই এর মানটা কত? 0। যেহেতু এক্স এর মান এ, সো ধরো যে সে এদিকে আসলে, এর জন্য যদি এ নেগেটিভ হয় বাম দিকে আসবে, এ পজিটিভ হলে ডান দিকে যাবে। এটা তোমরা ক্লাস 8-এই শিখে ফেলেছো, তাই না? খুবই সহজ একটা ব্যাপার। দেন এখানে খেয়াল করো, এক্স এর মানের জন্য সে এখানে আসলো, কিন্তু ওয়াই এর মান না থাকাতে সে না উঠবে উপরে, না যাবে নিচে, অর্থাৎ সে এক্স অক্ষের উপরেই পড়ে থাকবে। মূলবিন্দু থেকে ডানে কিংবা বামে সরে এক্স অক্ষের উপরেই থাকবে। যেহেতু ওয়াই এর মান নেই, সে না উপরে উঠতে পারবে, না নিচে নামতে পারবে। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের উপরে থাকলে কোন একটা বিন্দুর এক্স এর মান থাকে, কিন্তু ওয়াই এর মানটা কত থাকে? 0। এক্স অক্ষের উপরে বিন্দুর ওয়াই এর মান 0, এক্স অক্ষের উপরে বিন্দুর ওয়াই এর মান 0। এবার দেখো, এই হচ্ছে মূলবিন্দু, যেখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তো খেয়াল করো, এক্স এর মান 0, সে না ডানে যাবে, বিন্দুটা না ডানে যাবে না বামে যাবে। কোন একটা বিন্দুর জন্য যদি এক্স এর মান 0 হয়, তাহলে না ডানে যাবে না বামে আসবে। ওয়াই এর মান ধরো সামথিং কিছু একটা, ধরো যে বি আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু বি, তাহলে বি যদি পজিটিভ হয়ে উপরে উঠবে, বি যদি নেগেটিভ হয় নিচে নামবে। তো ধরো বি পজিটিভ, এক্স এর মান 0 হওয়ার কারণে না ডানে গেল না বামে গেল, ওয়াই এর মান থাকাতে সে উপরে উঠে গেল। তাহলে দেখো, এখানে এক্স এর মানটা 0, ওয়াই এর মানটা বি। তার মানে কি? ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। ওই আবারও বিপরীত, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0। এই কথাটাও তোমরা লিখে নিতে পারো শর্টকাট হিসেবে, এক্স অক্ষের উপর ওয়াই ইজ ইকুয়ালস টু 0, আর ওয়াই অক্ষের উপর এক্স ইজ ইকুয়ালস টু 0। শেষ। এক্স অক্ষের উপর ওয়াই ইজ ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষের উপর এক্স ইজ ইকুয়ালস টু 0। সো একটু খেয়াল করো তো, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক এত হলে কোনটি সত্য? দেখো, এখানে কার মান 0? এক্স এর মান 0। এক্স এর মান 0 হলে বিন্দুটা জানে কোন অক্ষের উপরে? ওয়াই অক্ষের উপরে। সহজ। এক্স এর মান 0, বিপরীত ওয়াই অক্ষ, ওয়াই এর মান 0, বিপরীত এক্স অক্ষ, তাহলে বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। শেষ। এটা হচ্ছে আমাদের সেই উত্তর। তো দেখো, আমাদের 2 নাম্বার এমসিকিউটা একটু আমরা যদি দেখি, দেখো 2 নাম্বার এমসিকিউটা কোনটা হবে? এই হচ্ছে আমাদের 2 নাম্বার এমসিকিউ। এটা জাস্ট আমাদের একটু বুঝতে হবে, এটা কিভাবে বুঝতে হবে। এটা হচ্ছে দূরত্ব রিলেটেড একটা ম্যাথ। ওকে, দূরত্ব রিলেটেড বলতে কি? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা একটু আমরা শিখে নিই, দেন আমরা আলোচনা করছি। দেখো, x1 y1, তোমরা অনেকেই জানো এ বিন্দুটার নাম হচ্ছে এ এবং তার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। আর বিন্দুটার নাম বি এবং তার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ধরো এখানে আছে বিন্দুটা, আরেকটা বিন্দুটা আছে এখানে। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এটা। এই দূরত্বটাকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, তোমরা কিন্তু সবাই জানো ডি ইজ ইকুয়ালস টু √ x1 - x2 হোল স্কয়ার
প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা কিন্তু তোমরা সবাই জানো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, এই d ইজ ইকুয়ালস টু হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এবং সূত্র কীভাবে আসছে সেটা কিন্তু আমরা আমাদের বেসিক ক্লাসে দেখব। ওকে, দেখো প্রশ্নটা কি, মূল বিন্দু থেকে এত বিন্দু এবং এত বিন্দু দ্বয়ের মূল বিন্দু থেকে এত এবং এত বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে আর এর মান কত? -7 আর 7 -7 আর 7। একটু খেয়াল করো স্যারেরা, এই হচ্ছে আমাদের মূল বিন্দু। ওকে, এই হচ্ছে আমাদের মূল বিন্দু। তো আরেকটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে -7 মনে করো বিন্দুটা এখানে আছে, মনে করো -7 এখানে আছে। আরেকটা বিন্দু দেওয়া আছে R7। তো বলা হয়েছে মূল বিন্দু থেকে বিন্দু দ্বয় সমদূরবর্তী। এই কথার মানে বুঝো, মূল বিন্দু থেকে এই বিন্দুর যা দূরত্ব হবে, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে। বুঝতে পেরেছো? মনে করো যে গুলিস্থান থেকে এ একটা জায়গা, বি একটা জায়গা, তারা সমদূরবর্তী। এই কথার অর্থ কি? মানে গুলিস্থান থেকে এ জায়গার যে দূরত্ব, গুলিস্থান থেকে বি জায়গার দূরত্ব ঠিক ততটুকু। তাহলে আমরা কি বলতে পারি, এই যে মূলবিন্দু মানেই তোমরা জানো 0 0, তাই না? এটাকে তো আমরা মূলবিন্দু বলি। তো এই যে মূলবিন্দু থেকে এই যে দূরত্ব, মূলবিন্দু থেকে -7 বিন্দু দূরত্ব এবং মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। তাহলে মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা কি হবে? রুট ওভার, ধরো এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, x1 y1 x2 y2। তাহলে আমরা সূত্র কি জানি বলো? মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আমরা বের করছি। আমাদের সূত্র x1 মাইনাস, এখানে আছে একটা মাইনাস, প্লাস হয়ে যাবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। দেখো বলা হয়েছে মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যা, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে। তাহলে এই দূরত্বটাকে আমি সমান লিখতে পারি। বলো এই দুই বিন্দুর দূরত্ব কি হবে? এবার ধরো এই বিন্দু হিসাব বাদ, এই বিন্দুর হিসাবটা আমরা একটু আপাতত বাদ রাখছি। সো এটাকে আমরা ধরবো x2 y2। তাহলে দূরত্ব কি হবে? 0 মাইনাস r হোল স্কয়ার প্লাস কি হবে বলো? 0 মাইনাস 7 হোল স্কয়ার। ওকে, তাহলে দুই পাশে কি আছে? দুই পাশে আমার রুট আছে। সো রুট কাটার জন্য আমাদের কি করতে হয়? স্কয়ার করতে হয়। স্কয়ার করে দিলে রুট স্কয়ার কাটাকাটি চলে যাবে। এখানে হচ্ছে 7 স্কয়ার 49 প্লাস এখানে -7 স্কয়ার, এটাও কি প্লাসের 49 হয়ে যাবে। তোমরা ক্যালকুলেট করলেই দেখতে পারবে। এখানে -r স্কয়ার, সেটা কি হয়ে যাবে? r স্কয়ার হয়ে যাবে। এখানে কি হবে? প্লাস 49 -7 স্কয়ার, দ্যাট ইজ 49। এবার 49 কি ক্যান্সেল হয়ে গেল, 49 কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। দেন দেখো r স্কয়ার ইজ ইকুয়ালস টু 49। এবার দেখো এটা কিন্তু একটা ইকুয়েশন, মানে সমীকরণ। তো সমীকরণে আমরা যখন রুট ওভার করবো তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হবে। তাহলে r ইজ ইকুয়ালস টু, আমি কিন্তু রুট ওভার করবো কারণ r স্কয়ার আছে, স্কয়ারকে দূর করতে গেলে আমাদের কি করতে হয়? রুট ওভার কিংবা বর্গমূল করতে হয়। 49কে রুট ওভার করলে হবে কত? 7। তার সামনে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। সো দ্য অ্যান্সার ইজ প্লাস মাইনাস 7। দেখো এটা হচ্ছে আমাদের উত্তর। মূল বিন্দু থেকে এত বিন্দু এবং এত বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে আর এর মান কত? প্লাস মাইনাস 7। সো অনেকে কিন্তু প্লাস মাইনাস দিবে না। প্লাস মাইনাস না দেওয়ার কারণে কিন্তু তাদের উত্তরটা ভুল হয়ে যাবে। ধরো এখানে এই অপশনটা দিল না, এই অপশনটা না দিয়ে ধরো শুধু 7 দিয়ে থাকলো, তো অনেকে কিন্তু খুশি মনে একদম আনন্দের সাথে খেলে ধুলে দিয়ে দিবে এবং বলবে ইয়েস, আই হ্যাভ ডান দ্য জব, আমি এমসিকিউ পেরে ফেলেছি। বাট দিস ইজ রং। কেন রং? বুঝতে পেরেছো? ইকুয়েশন যদি থাকে, ইকুয়েশনে বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো দেখো এখানে এই কোশ্চেনটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো বিন্দু দেওয়া আছে, ওকে, তাহলে একটা বিন্দুর নাম এ, একটা বিন্দুর নাম বি। দুটি বিন্দু হলে এ বি বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এ এবং বি বিন্দু, ধরো এখানে আছে আমাদের এ বিন্দু, এখানে হচ্ছে আমাদের বি বিন্দু। তো এ বি দ্বারা যদি একটা বাহু বানাই, তার মানে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যতটুকু, সেই দূরত্ব নিয়ে একটা বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে দূরত্ব আমরা কীভাবে বের করি? মানে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দ্বারা। ধরো এটা x1, এটা y1, x2 y2। তাহলে সূত্রটা আমরা ব্যবহার করি 1 - a + 1 হোল স্কয়ার প্লাস 1 - a + 1 হোল স্কয়ার। কত আসছে এটা দেখো তো একটু। 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস এখানেও কত? 2 স্কয়ার মানে 4। 1 + 1 2, 2 স্কয়ারে 4, 1 + 1 2, 2 স্কয়ারে 4। তাহলে দেখো এটা কি হচ্ছে? 8। 8 মানে তোমরা জানো ক্যালকুলেটরে চাপ দিলেই আসবে। √8 মানে 2√2। ক্যালকুলেটর করলে এটা আসবে, এটা ক্যালকুলেটরে দিবা চলে আসবে। তাহলে বলো এ বি যদি বর্গক্ষেত্রের একটা বাহু হয়, সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তোমরা জানো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? √2a। এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু বলো
বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম 2√2। সো এটা ক্যালকুলেটরে তোমরা চাপ দিবা, কত চলে আসবে 4, বিকজ √2 গুণ করলে হচ্ছে 2 আর সাথে আছে আরও গুণ 2, তাহলে 2 দুগুণে 4। বুঝা গেল? এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে দিলেই হবে, জাস্ট হুবহু ক্যালকুলেটর বসে ইকুয়াল দেবা, 4 চলে আসবে। তো অ্যান্সারটা হবে কত? কর্ণের দৈর্ঘ্য কত একক হবে? 4 একক হবে, 4 একক। ওকে, তো এই ছিল আমাদের 2 নম্বর এমসিকিউ। চলো আমরা 3 নম্বর এমসিকিউতে চলে যাই। 3 নম্বর এমসিকিউটা কি দেখো। 3 নম্বর এমসিকিউটা হচ্ছে এই যে দেখো, একটা চিত্র দেওয়া আছে, সুন্দর একটা চিত্র দেওয়া আছে। তো হয়তো বা এটা একটু দেখা যাচ্ছে না, আমি একটু লিখি। এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম পি, যার স্থানাঙ্ক x1 y1। এখানে একটা বিন্দু আছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ওকে, আর এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আর, এটা কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বলা নেই। ওকে, এইটা কিন্তু পি বিন্দু আমাদের, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। আচ্ছা দেখো, আমরা দেখব অপশনগুলো একটু চেক করে দেখব কোন অপশনগুলো সত্য, কোন অপশনগুলো মিথ্যা। দেখো বলা হয়েছে পি আর এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর কত? এই যে x2 - x1 হচ্ছে পি আর এর লম্ব বিক্ষেপ, যেটা নাকি আছে এক্স অক্ষের উপরে। এখন প্রশ্ন হচ্ছে লম্ব অবিক্ষেপ ব্যাপারটা আসলে কি? তো সিম্পলি তোমরা মনে রাখবা অবিক্ষেপ, অবিক্ষেপ শব্দটার অর্থ হচ্ছে ছায়া। সরি, ছাড়া লিখে ফেলছি, তাই না? আসলে অ্যাকচুয়ালি এটা হবে ছায়া। অবিক্ষেপ শব্দের অর্থ কি? ছায়া। যেমন ধরো আমি আসলে এটা তো ক্যামেরাতে কীভাবে দেখাবো, সম্ভব না, দেখা যায় কি না, দেখা যায় না, সম্ভব না আসলে। ধরো এখানে তুমি কি রাখলা, একটা কোনো একটা বস্তু রাখলা বা কোনো একটা কিছু রাখলা, মনে করো একটা কলম বা কিছু একটা রাখলা। তো এখান থেকে ঠিক লম্বভাবে 90 ডিগ্রিতে কার সাথে, ধরো এইখানে একটা ভূমি বা কোনো একটা কিছু রাখা আছে এখানে। তো এই ভূমিটার সাথে ঠিক 90 ডিগ্রিতে কি দিবা? একটা টর্চ ফেলবা। ওকে, ধরো এখান থেকে আলো আসছে। তো এই যে বস্তুটার উপরে আলো পড়লো, 90 ডিগ্রিতে আলো পড়লো, এই বস্তুটার যে ছায়া সৃষ্টি হবে না, এই বস্তুটার যে ছায়া পড়বে না এই রেখার উপরে, এটাকেই আমরা বলবো এই বস্তুর লম্ব বিক্ষেপ। এই যে অংশটা, আমি যখন এখান থেকে কি দিব, একটা টর্চ ফেলবো 90 ডিগ্রিতে, হ্যাঁ, কার সাথে 90 ডিগ্রিতে? এই ভূমির সাথে 90 ডিগ্রিতে। কার উপর টর্চটা দিব? বস্তুটার উপরে বা কলমটার উপর বা লাঠির উপরে করে দিব। তখন এই যে ছায়াটা পড়বে এই কার উপরে, এই রেখার উপরে ছায়াটা পড়বে, সেই ছায়ার দৈর্ঘ্যটাই হবে এই বস্তুর লম্ব অবিক্ষেপ। তাহলে লম্ব বিক্ষেপটা কিভাবে আমরা আঁকাবো বা কিভাবে বুঝবো? ধরো এটা লম্ব বিক্ষেপ কার উপরে? ধরো এই যে এম এন রেখার উপরে। ওকে, এ বি এর লম্ব বিক্ষেপ কার উপরে? এম এন এর উপরে। তার মানে কি এখান থেকে কি দিতে হবে? আমাদের একটা এরকম টর্চ ফেলতে হবে, আলো ফেলতে হবে। তাহলে ছায়াটা কতটুকু পড়বে কিভাবে বুঝবো? এই যে এই বিন্দু থেকে যার উপরে পড়বে তার উপরে লম্ব টানবা। এই বিন্দু থেকে যার উপরে পড়বে ছায়াটা, তার উপরে লম্ব টানবে। ঠিক আছে, তাহলে এই যে দুই লম্বের মধ্যবর্তী দূরত্ব, এটাই হবে লম্ব বিক্ষেপ। তো ধরো এটা এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই হচ্ছে এম এন এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ। আবার বলছি, এক্স ওয়াই হচ্ছে কার উপরে? এম এন এর উপরে। কার লম্ব বিক্ষেপ? এ বি এর লম্ব বিক্ষেপ। বুঝা গেল? সো খেয়াল করো, এই যে বলা হয়েছে পি আর এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর। দেখো তাহলে আমি যদি পি বিন্দু থেকে কি টানি? লম্ব টানি। যেহেতু পি আর এর মানে এতটুকুর লম্ব বিক্ষেপ বা আমাদের কাছে চেয়েছে, তাহলে এখান থেকে লম্ব টানতে হবে। কার উপরে চেয়েছে? এক্স অক্ষের উপর চেয়েছে। সো এখান থেকে আমাদের লম্ব টানতে হবে এক্স অক্ষের উপর। এই বিন্দু থেকে লম্ব টানতে হবে এক্স অক্ষের উপর। তাহলে মধ্যবর্তী দূরত্ব কতটুকু হলো বা দৈর্ঘ্য কতটুকু হলো? এই যে এটা মধ্যবর্তী দৈর্ঘ্য কতটুকু হলো? মধ্যবর্তী দৈর্ঘ্য হলো এতটুকু। এই এতটুকু দূরত্ব হচ্ছে, অর্থাৎ এম এন হচ্ছে এক্স অক্ষের উপর পি আর এর লম্ব বিক্ষেপ। এম এন হচ্ছে এক্স অক্ষের উপর পি আর এর লম্ব বিক্ষেপ। এবার প্রশ্ন হচ্ছে এম এন এর দৈর্ঘ্যটা কতটুকু? খেয়াল করো, এই যে বিন্দুটা এখানে আসলো, বিন্দুটা এখানে আসলো, কিভাবে আসলো? এই মূল বিন্দু থেকে আগে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে, সেটা কার জন্য? এক্স ওয়ানের জন্য। আর এই বিন্দু এখানে কিভাবে গেল? এই মূল বিন্দু থেকে, ধরো মূল বিন্দু তো এখানে আছে, তো আমি তোমাদের বোঝানোর জন্য নিচ থেকে চিন্তা করছি। তো এই পর্যন্ত আসতে হয়েছে তাকে x2 এর জন্য, দেন সে y2 এর জন্য উপরে উঠে গেছে। এখান থেকে এখানে আসলে x1 এর জন্য, দেন y1 এর জন্য উপরে উঠে গেছে। তাহলে এই মাঝখানের দূরত্বটা কত? এই পুরাটা হচ্ছে x2 আর এতটুকু হচ্ছে x1। তাহলে এই মাঝখানের দূরত্বটা কি হবে? x2 - x1 না স্যার? এটা বলো, x2 - x1 হবে না? তাহলে এই কথা সত্যি না। পি আর এর লম্ব বিক্ষেপ x অক্ষের উপরে x2 - x1। এটাও কিন্তু বলতে পারতো, এটা না বলে এখানে কিন্তু এম এনও বলতে পারতো। বিকজ পি আর এর ছায়াটার দৈর্ঘ্য হচ্ছে এম এন এর সমান। কার উপরে? এক্স অক্ষের উপরে। কথা বুঝা গেছে? সো এটাও সত্যি, যদি এম এন বলতো এটাও সত্যি হতো। দেখো কিউ আর সমান কি, একটু খেয়াল করো জাস্ট। এটা হচ্ছে কি আমাদের চেয়েছে কি? কিউ আর চেয়েছে। তো দেখো
এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। তো তোমাদের আমি বললামই তো যে এই হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো তোমাদের আমি বলেই ফেলেছি অলরেডি যে বিন্দু এখানে ওঠার কারণ কি, x1 এর জন্য এতটুকু, y1 এর জন্য সে এতটুকু, তাহলে এই এতটুকু মানে কি আমাদের, এটা মানে হচ্ছে আমাদের y1। দেন x2 এর জন্য এতটুকু আসলো, দেন y2 এর জন্য সে এখানে উঠে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের y2। দেখো এই যে জিনিসটা স্যার একটু খেয়াল করো, বলা হয়েছে QR, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, তাহলে এই QR এর মধ্যবর্তী দূরত্বটা কত এটা জানতে চেয়েছে আমাদের কাছে, তাই না? বা এটা আমাদের কাছে চেয়েছে, আমাদের জানাতে হবে বা বলতে হবে। তো এতটুকু যদি হয় আমাদের, এই যে এই জায়গাটা যদি হয় y1 আর এটা পুরাটা যদি হয় আমাদের y2, তো খেয়াল করো, যদি আমি এটাকে তুলে এখান থেকে, না সিম্পলি তো এটা তোলা যাচ্ছে না, এই তো একটা ভেজাল লেগে গেল। আচ্ছা যা হোক, তোলার দরকার নেই, জাস্ট তোমাদের আমি বোঝাই। তো এই যে জিনিসটা এই y1 যেটা, এটাই কিন্তু এতটুকু, তাই না? আর এই পুরাটা কি, পুরাটা হচ্ছে আমাদের y2, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের y2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে এই মাঝখানে জায়গাটা কি হবে, y2 মাইনাস y1 হবে না? এটাই কিন্তু বলা আছে। ওকে, আর দুই বিন্দুর মধ্যবর্তী পি কিউর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি আমরা সবাই জানি। তো এখানে আসলে তিনটাই সঠিক, তাহলে আমাদের উত্তর হবে 1 2 3। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? একদম সহজ। দেন আমাদের নেক্সট এমসিকিউতে আমরা চলে যাচ্ছি। দেখো কি বলা হয়েছে, সহজ এমসিকিউ। -1 2 2 5 1 3 শীর্ষ বিশিষ্ট ABC ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি? অর্থাৎ তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর সাপেক্ষে আমাকে একটা ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে, সেই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর সাপেক্ষে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লেটস সে দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, এইগুলা হচ্ছে তার শীর্ষ। ওকে, তো শীর্ষগুলা কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। একটা শীর্ষ হচ্ছে আমাদের -1 2, আর একটা শীর্ষ হচ্ছে আমাদের কত 2 5, আর একটা শীর্ষ হচ্ছে আমাদের 1 3। ওকে, তো আমরা সবাই জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ। দেখো বিন্দুগুলা কিভাবে লিখতে হয়, x1 y1, মানে এই যে x এর মানটা y এর মানটা নিচে বরাবর। দেন বি বিন্দু কি 2 5, সি বিন্দু কি 1 3, দেন প্রথম বিন্দু রিপিট করতে হয়, তোমরা সবাই জানো। ওকে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো হাফ মডুলাস, এই দেখো এগুলোকে বলি আমরা মুখ্যকর্ণ। তাহলে কি করতে হয়, মুখ্যকর্ণগুলোকে যোগ করতে হয়। মুখ্যকর্ণ বলতে -1 × 5, মানে এগুলোকে গুণ করে করে মুখ্যকর্ণ পায়। তো মুখ্যকর্ণগুলোর যোগফল -1 × 5 -5, 3 দুগুণে 6, 2 একে 2। মুখ্যকর্ণগুলোর যোগফল বিয়োগ, এগুলোকে আমরা বলি কি গৌণকর্ণ, এগুলোকে বলি আমরা গৌণকর্ণ বিয়োগ গৌণকর্ণগুলোর যোগফল। তাহলে 2 দুগুণে 4 যোগ 5 একে 5, 3 × -1 -3, আর ওই যে প্লাসের কারণে প্লাসে মাইনাসে -3 হয়ে যাবে মডুলাস। কেমন, হাফ। তো দেখো সবাই খেয়াল করো, -5 এখানে হচ্ছে কত 8, 8 থেকে 5 গেলে 3, এই সূত্রের মাইনাস 4 আর 5 9, 9 থেকে গেলে হচ্ছে 6। তো দেখো কি হচ্ছে হাফ মডুলাস -3, মডুলাসের কারণে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো হাফ × 3 মানে কত 3/2। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে 3/2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে কি বলা আছে, তিনটা বিন্দু বলা আছে, একটা শীর্ষ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বলা আছে, ক্ষেত্রফল বলা আছে, এর মান নির্ণয় করতে হবে। একটা বিন্দুর একটা মান অজানা আছে, এই বিন্দুটার এই মানটা অজানা, ঠিক আছে, এক্স এর মানটা অজানা। তো ক্ষেত্রফল বলা আছে, এর মান নির্ণয় করতে হবে, একদমই সিম্পল। এই যে তুমি কি বসাবা, a2 2 5 1 3 a2, মানে প্রথম বিন্দু যেহেতু রিপিট করতে হয়, তাহলে এই মান তো আমাদের জানা নেই, a2 বসাবা। এই যে ডেল্টার মান, এটা কিন্তু বলা আছে, এই ডেল্টার মান এই যে বলা আছে 3/2। তাহলে বসিয়ে দিলেই কিন্তু এখান থেকে যে এ থাকবে, এটা কিন্তু আমরা পেয়ে যাবো, একটা সমীকরণ হবে এ পেয়ে যাবো। সো এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে ইজিলি কিন্তু করতে পারবা। আমাদের ক্ষেত্রফল বলা আছে, সো ডেল্টার মান বসিয়ে দিলে এখানে এ থাকবে, কোন একটা কিছুতে এ থাকবে, এপাশ ওপাশ করলেই এর মান আমরা পেয়ে যাব। সো চলো আমরা ওদের নেক্সট এমসিকিউ নিয়ে আলোচনা করি। নিচের কোনটি এত সরলরেখা সমান্তরাল সরলরেখা, নিচের কোনটি এত সরলরেখার লম্ব সরলরেখা, এবং এত রেখাদ্বয় পরস্পর লম্ব হলে
এম এর মান কত। তো এখানে অনেকগুলো কোশ্চেন, জাস্ট সমাধানটা খেয়াল করবা। আমি কয়টা কথা বলবো। দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে, দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে প্রথম রেখার ঢালকে যদি আমরা m1 ধরি, দ্বিতীয় রেখার ঢালকে যদি আমরা m2 ধরি, m1 = m2 হবে। অর্থাৎ প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল কি হবে? সমান হবে। রিমেম্বার দ্যাট, দুইটি রেখা সমান্তরাল হলে রেখা দুইটির ঢাল কি হবে? আবারও বলছি, দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল কি হবে? সমান হবে। দুইটি রেখা পরস্পর লম্ব হলে, দুইটি রেখা পরস্পর লম্ব হলে, এই কথাগুলো কিন্তু লিখে ফেলতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে এবং খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। দুইটি রেখা পরস্পর লম্ব হলে প্রথম রেখার ঢাল ইন্টু দ্বিতীয় রেখার ঢাল সমান -1 হবে। কথাগুলো চমৎকারভাবেই মাথায় রাখতে হবে। কি বলছি মনোযোগ দিয়ে বুঝো। দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে ঢালদ্বয় সমান, দুইটা রেখার ঢাল সমান হবে। দুইটি রেখা পরস্পর লম্ব হলে ঢাল দুইটার গুণফল, দুইটি রেখার ঢালের গুণফল -1 হবে। কথাটা বোঝা গেল? তো চলো এমসিকিউগুলো দেখি। 3x + 4y, 3x + 4y - 5 = 0, এটা একটা সরলরেখা দেওয়া আছে, তাই না? তাহলে এই যে ax + by + c = 0 সরলরেখার আদর্শ রূপ। এই সরলরেখা থেকে m বের করব কিভাবে জানো আমরা? -a/b। সূত্র কি? m = -a/b। a হচ্ছে কি? a হচ্ছে x এর সহগ, x এর সহগ, b হচ্ছে কি? y এর সহগ। ওকে, সো খেয়াল করো, এই সরলরেখাতে x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 4। তাহলে এই সরলরেখার জন্য m = কত? -3/4, -3/4। এবার সরলরেখা সমান্তরাল সরলরেখা চেয়েছে, তাই না? নিচের কোনটি এত সরলরেখার সমান্তরাল সরলরেখা? তাহলে এমন একটা রেখা হবে, এইটার সমান্তরাল সরলরেখা যার ঢাল -3/4 হবে। এই সরলরেখার সমান্তরাল, এই যে এইটার সমান্তরাল হতে গেলে যে সরলরেখা এই রেখার সমান্তরাল হবে, ওই সরলরেখার ঢালও কত হবে? -3/4। তো খুঁজে বের করতে হবে যে কোনটার ঢাল -3/4। একটু এখানে খেয়াল করো তো, এই জায়গাটাতে খেয়াল করো তো, এখানে x এর সহগ কত? 6, y এর সহগ কত? 8। তাহলে আমরা একটু খেয়াল করি, m = এই যে x এর সহগ হচ্ছে 6, y এর সহগ হচ্ছে 8। একটু দেখো, মাইনাস কাটাকাটি করলে 3 দোকানে 6, 4 দোকানে 8, এই যে -3/4। খেয়াল করেছ? খেয়াল করেছ বাচ্চারা? খেয়াল করেছ? ভাইয়েরা বলো খেয়াল করেছো না? কি সুন্দর, তাই না? তাহলে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কি সমান হয়ে গেছে না? দুইটি রেখার ঢাল যদি পরস্পর সমান হয়, রেখা দুটির সম্পর্ক কি? রেখা দুটির মধ্যে রিলেশনশিপ কি? রিলেশনশিপ হচ্ছে দে আর প্যারালাল, তারা হচ্ছে একে অপরের সমান্তরাল। তাহলে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা। বুঝতে পেরেছো? একটা শর্টকাট দেখাই স্যার, সরি একটা শর্টকাট দেখাই ভাইয়া। দেখো সেই শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এখানে যা থাকবে, এই যে এতটুকু জায়গা x এবং y এর সহগ, এখানেও সেই জিনিসটা অথবা তার n গুণ। n গুণ বলতে ধরো এটার সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে যা আছে এখানে তাই থাকবে। ধরো 2 গুণ করলাম, তাহলে 3 দোকানে 6, 4 দোকানে 8, তাহলে 3x + 8y। দেখো তো 3 দোকানে 6, 4 দোকানে 8, 6x + 8y। দেখো তো আছে কি না? আছে না? 3 গুণ থাকলে 3 × 3 = 9, 3 × 4 = 12। তার মানে জানো, তার মানে কি হচ্ছে বলো তো? তার মানে এই যে 3 × 3 = 9x + 12y, ধরো -10। এটাও কিন্তু সমান্তরাল হবে, এটাও কিন্তু এই রেখার সমান্তরাল হবে। অর্থাৎ এখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু হুবহু অথবা সেই অংশটার n গুণ যদি থাকে কোনো রেখাতে পাও, চিহ্ন যেমন আছে তেমনই থাকতে হবে। যদি এমন পাও তাহলে সেই রেখাটা কিন্তু সমান্তরাল হবে। এছাড়া চেনার উপায় কি? এই রেখার ডাল যা, অন্য একটা রেখার ডাল যদি তাই হয়, তাহলে তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। সো নিচের কোনটি এত রেখার লম্ব রেখা? লম্ব রেখা হলে তুমি তো বুঝতেই পারছো, এই রেখার লম্ব রেখা চেয়েছে। সো এই রেখার ঢাল কি? এই রেখার ঢাল হচ্ছে m = -3/4। এখন এমন একটা রেখা লাগবে যে রেখার ডাল সাথে এই রেখার ঢালটা গুণ করলে -1 পাওয়া যাবে। তাহলে ওই রেখাটাকে আমরা বলবো এই রেখার লম্ব রেখা। কথা কি ক্লিয়ার? এত রেখা দুই পরস্পর লম্ব হলে চমৎকার একটা অঙ্ক দেখাই, চলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটুকুতে দেখিয়ে দিচ্ছি। বলছে কি, এই যে এই রেখা এই রেখা পরস্পর লম্ব হলে m এর মান কত? অর্থাৎ এখানে যে mটা আছে
এই যে এখানে যে এমটা আছে সেটার মান কত আমাদের বের করতে হবে। তাহলে লম্ব হলে আমরা জানি রেখা দুটির ঢালের ঢালদ্বয়ের গুণফল কত -1। তাহলে এই রেখার ঢাল কীভাবে বের করবো আমরা? দেখো m1 ইজ ইকুয়ালস টু মাইনাস, দেখো a মানে হচ্ছে x এর সহগ হিসেবে এখানে 1 আছে, b মানে হচ্ছে y এর সহগ হিসেবে এখানে 3 আছে, m2 মানে হচ্ছে এই রেখার ঢাল, তাহলে x এর সহগ হিসেবে কি আছে মাইনাস m, y এর সহগ হিসেবে কি আছে এখানে 1 আছে, এই 1 দিয়ে দিলাম। তো খেয়াল করো সবাই, যেহেতু পরস্পর লম্বর ক্ষেত্রে আমরা জানি m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1, তার মানে -1/3 ইন্টু -m ইজ ইকুয়ালস টু -1। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/3 পাশে গেলে কি হয়ে যাবে শুধু 3 হয়ে যাবে, তাহলে m ইজ ইকুয়ালস টু -3 হবে, m ইজ ইকুয়ালস টু -3 হবে। সো এটা সলিউশন তো তোমরা পারবেই, তাই না? এর চেয়ে সহজ সলিউশন কি হতে পারে? তো এগুলো কিন্তু একই রকম, সমান্তরাল হওয়া লম্ব হওয়ার শর্ত কি, এগুলো জানলেই কিন্তু এই এমসিকিউগুলো ইজিলি অ্যান্সার করা যায়, খুবই সহজ ব্যাপার। দেন নেক্সট কোশ্চেন, 3x + 3y - 9 = 0 সরলরেখাটি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করে? এত সরলরেখাটি y অক্ষের কোন বিন্দুতে ছেদ করে? এখানে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, শুধু এই কোশ্চেন না, আরও একটা কোশ্চেন আছে, এটাও তোমরা করতে পারবে। তো ধরো আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই, 3x + 3y - 9। দেখো তোমরা এই যে x/a + y/b = 1 সরলরেখা যখন পড়ানো হবে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে এই ব্যাপারটা আছে, তোমরা সবাই হয়তো বা জানো, এরকম একটা ফরম্যাট x/a + y/b। রেখাটা দেখতে কেমন জানো? রেখাটা দেখতে অনেকটা এরকম। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সরলরেখা, আর এটা সমীকরণ হচ্ছে এই যে এটা, সমীকরণ হচ্ছে এটা। তাহলে এটা কি? এই যে মূলবিন্দু থেকে x অক্ষকে এতটুকু দূরত্বে ছেদ করে, কতটুকু দূরত্ব? এ পরিমাণ দূরত্ব, এই যে নিচে মূলবিন্দু থেকে y অক্ষকে এতটুকু দূরত্বে ছেদ করে, এতটুকু দূরত্ব কোন দূরত্ব? এই যে p। কথা ক্লিয়ার? x/a, a মানে কোন অংশটা x অক্ষকে মূলবিন্দু থেকে কতটুকু দূরে ছেদ করে, সেই পরিমাণটাই হচ্ছে আমাদের a। মূলবিন্দু থেকে y অক্ষকে কতটুকু দূরে ছেদ করে, সেই দূরত্বটাই হচ্ছে আমাদের b। তাহলে বলো x অক্ষের উপরে বিন্দুর কার মান জানি 0, y এর মান 0, কিছুক্ষণ আগে শিখে ফেলেছ। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0। বলো y অক্ষের উপরে x এর মান 0, তোমরা তো সবাই এটা জানো। বলো মূলবিন্দু থেকে এখানে উপরে উঠলো কার জন্য? b এর জন্য, তাহলে কি হবে এখানে b। বুঝতে পেরেছ? তাহলে যে কোনো রেখাকে আমরা যদি এই ফরম্যাটে ফেলতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বা মূলবিন্দু থেকে x অক্ষকে কত দূরে ছেদ করে, আর কোন বিন্দুতে ছেদ করে, দুই কোশ্চেন। হ্যাঁ, কত দূরে মানে হচ্ছে এর মান, আর কোন বিন্দুতে ছেদ করে তার মানে হচ্ছে এটা। আর যদি বলি y অক্ষকে কত দূরে ছেদ করে, এটা। যদি বলি কোন বিন্দুতে, তাহলে উত্তর হবে এটা। তাহলে চলো, আমাদের কোশ্চেনটা ছিল 3x + 3y - 9 = 0। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এর মতো বানাতে হবে। চলো এর মতো বানিয়ে নেই। 3x + 3y = -9, এই পাশে গেলে কি হবে? +9। দেন 3x + 3y, দেখো 9 × 1 যদি আমি লিখি, কেউ কি কষ্ট পাবে? কেউ কি তোমরা কষ্ট পাবে? যদি কষ্ট লাগবে স্যার এটা কি করলেন? না, কেউ কষ্ট পাবে না। সো এই 9কে একের সাথে গুণ আকারে আছে, এই 9কে কি করতে হবে? ডিভাইড আকারে নিয়ে আসতে হবে। তাহলে 3x + 3y / 9 = 1। এখন এই 9 তো কি আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 3x/9 + 3y/9, বিকজ আমি যদি লসাগু নেই ঘুরে ফিরে আবার এরকম হয়ে যাবে। দেন যদি আমি কাটাকাটি করি, 3 × 3 = 9, 3 × 3 = 9। তো দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? x/3 + y/3 = 1। তো সবাই একটু খেয়াল করো তো, এই ফরম্যাটের সাথে এটা মিলে গেল না? এটার সাথে এটা মিলে গেল না? তাহলে এটাই হচ্ছে কি আমাদের a, এটাই কি আমাদের b। তাহলে বলো এই বিন্দুটা কি হবে? বিন্দুটা হবে আমাদের 3, 0, এই বিন্দুটা কি হবে? 0, b, আর এতটুকু কি হবে? 3, এতটুকু কি হবে? 3। কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কয়টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারি? 4টা কোশ্চেনের অ্যান্সার। কি দেখো, মূলবিন্দু থেকে 3 একক দূরে এই সরলরেখা x অক্ষকে ছেদ করবে, 1 নম্বর পয়েন্ট। x অক্ষকে এই সরলরেখা 3, 0 বিন্দুতে ছেদ করবে। মূলবিন্দু থেকে 3 একক দূরে সরলরেখা y অক্ষকে ছেদ করবে। y অক্ষকে 0, 3 বিন্দুতে এই সরলরেখা ছেদ করবে। 4টা পয়েন্ট হলো না? আমাদের কাছে কোন পয়েন্টটা চাওয়া হয়েছে? দেখো এত সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বিন্দু চাওয়া হয়েছে। তাহলে কোন বিন্দুতে? 3, 0 বিন্দুতে, তাই না? যদি বলতো কত দূরত্বে, তাহলে 3 একক দূরত্বে। দেখো
ওয়াই অক্ষকে ছেদ করেছে, তাহলে ওয়াই অক্ষকে কি হবে 0,3। কত দূরে? 3 একক দূরে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়ারা? এর চেয়ে সহজ আর কি পাবা বলো তো? এর চেয়ে সহজ আর কি চাও তোমরা? ক্লাসবেলের চেয়ে সহজ ক্লাস আর কে নেয়? ক্লাসবেলের চেয়ে সহজ করে আর কে বুঝায়? জাস্ট চিন্তা করো ব্যাপারটা একটু, কেমন? দেখো একই সিমিলার কোয়েশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে ঢাল সংক্রান্ত, তোমাদেরকে একটু শিখিয়ে নেই ঢাল সংক্রান্ত ব্যাপারটা। সরলরেখার ঢাল m ইজ ইকুয়ালস টু, দেখো tan থিটা। এখানে থিটার পরিচয় কি জানো? x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ। এখন কার উৎপন্ন কোণ একটু দেখে নাও। এই যে ধরো যে কোনো একটা সরলরেখা, এটা র্যান্ডম একটা সরলরেখা, এটা এই সরলরেখা, এই যে x অক্ষের ধনাত্মক দিকে এটা, আর এটা হচ্ছে ঋণাত্মক দিক। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে এটাই হচ্ছে আমাদের থিটা। বুঝতে পেরেছো? কোন একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে এটাই হচ্ছে থিটা। তাহলে ঢাল m ইজ ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু, যদি দুইটা বিন্দু ধরো এই সরলরেখাটা, এই যে a বিন্দু এবং b বিন্দুগামী হয়। a বিন্দুর স্থানাঙ্ক x1 y1, b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, b বিন্দুর স্থানাঙ্ক x2 y2। সরলরেখা যদি দুইটা বিন্দুগামী হয় তাহলে দুই বিন্দুর সাহায্যে কিভাবে ঢাল নির্ণয় করব? সেটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু, এই সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, একদম সরাসরি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করব একটু আগেই দেখে এসেছো, মাইনাস a বাই b। a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ। তাহলে ঢাল নির্ণয়ের পুরা বংশ পরিচয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরে হয়েছে। ঢাল নির্ণয়ের পুরা বংশ পরিচয় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। কথা কি বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু এই পুরোটা লাইন যদি আমরা মনে রাখতে পারি জাস্ট একটু কষ্ট করে, তাহলে কিন্তু আমরা যে কোনো কিছু পারবো। ধরো m ইজ ইকুয়ালস টু tan থিটা, এটা একটা সূত্র। আবার ধরো tan থিটা ইজ ইকুয়ালস টু কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা একটা সূত্র। আবার আমি বলতে পারি m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এরকম বলা যায়। আবার tan থিটা ইজ ইকুয়ালস টু এটা বলা যায়, এটা ইজ ইকুয়ালস টু এটা বলা যায়, এই m ইজ ইকুয়ালস টু এটা বলা যায়। মানে চারটাই যেহেতু পরস্পর সমান, যে কোনো দুটাকে সমান ধরে কিন্তু আমরা যে কোনো ধরনের কোশ্চেন সলভ করতে পারবো। তোমরা কিন্তু অনেকেই হয়তো এটা ধরে ফেলতে পেরেছো। এবার কোশ্চেনটা দেখো, এত সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাপ কত? অর্থাৎ এখানে থিটা বের করতে হবে। x অক্ষের সাথে উৎপন্ন কোণ মানে হচ্ছে আমাদের থিটা। √3x প্লাস y, √3x প্লাস y, √3x প্লাস y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। এই সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে কোণ যেহেতু উৎপন্ন করে মানে কোণের পরিমাণটা লাগবে, তাহলে আমার তো tan থিটাই লাগবে। এবার সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার ঢাল যেন কেমনে বের করতে হয়? মাইনাস a বাই b দ্বারা বের করতে হয়। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস a বাই b, এই সূত্র ব্যবহার করব আমরা। চলো, তোমরা কি বুঝতে পেরেছো যে কেন tan থিটা ইজ ইকুয়ালস টু? এই যে দেখো খেয়াল করো, এখানে তো অনেকগুলো আছে। আমি m ইজ ইকুয়ালস টু এটা নিব, অথবা এটা ইজ ইকুয়ালস টু এটা নিব, অথবা এটা ইজ ইকুয়ালস টু এটা নিব, অথবা এটা ইজ ইকুয়ালস টু এটা নিব। কোনটা নিব? আমার কাছে কোন চাওয়া হয়েছে, কোন চাওয়া হয়েছে মানে এটা নিতে হবে। এখন সরলরেখা হুবহু সরাসরি দেওয়া আছে, তাহলে ঢাল বের করতে গেলে আমার এটা নিতে হবে। তার মানে এটা সমান সমান এটা লিখতে হবে। বুঝতে পেরেছো? কথা কি বুঝতে পেরেছো? tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস, a হচ্ছে x এর সহগ, x এর সহগ কত? √, b হচ্ছে y এর সহগ, y এর সহগ কত? 1। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস √3, tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস √3। এবার থিটা ইজ ইকুয়ালস টু, দেখো tan ইনভার্স থিটা ইজ ইকুয়ালস টু কি, এই পাশে tan যদি এই পাশে যায় তাহলে কি হয়ে যায় তোমরা জানো? ইনভার্স হয়ে যায়। তাহলে tan ইনভার্স মাইনাস √3। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো কি না? এখন এই অ্যাঙ্গেলটা কত? তো তোমরা সবাই খেয়াল করো, আমরা জানি tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √3। তাহলে থিটার মান যখন 60 তখন আসে √3, কিন্তু সামনে আছে একটা মাইনাস, এটা একটা বিপদের বিষয়, তাই না? থিটার মান যখন 60 ডিগ্রি তখন tan থিটার মান হচ্ছে √3। এখন প্রশ্ন হচ্ছে থিটার মান কত ডিগ্রি হলে tan থিটার মান মাইনাস √3 হবে? tan থিটা নেগেটিভ হচ্ছে কোন চতুর্ভাগে? দ্বিতীয় এবং চতুর্থতে। হ্যাঁ, এটা আসলে ত্রিকোণমিতির হিসাবে চলে যাচ্ছে, একটু টাফ হয়ে যাচ্ছে তোমাদের জন্য। তো তোমরা যেটা করবা, তোমরা একটু খেয়াল করো
জাস্ট একটু যদি তোমরা খেয়াল করো তাহলেই হয়তো এটা বুঝতে পারবা। আমি যদি এখান থেকে 180 মাইনাস থিটা করি, 180 মাইনাস থিটা করি, থিটা মানে হচ্ছে এই যে এটা 180 মাইনাস থিটা করি, তাহলে কিন্তু আমি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবো, দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবো। আর দ্বিতীয় চতুর্ভাগে মানেই হচ্ছে ট্যান থিটার মান ঋণাত্মক, যেহেতু ট্যান থিটার মানটা কি, ট্যান থিটার মানটা এখানে ঋণাত্মক আছে, তাহলে দ্বিতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে থেকে মান নিতে হবে, প্রথম এবং তৃতীয় থেকে নেওয়া যাবে না, কারণ প্রথম এবং তৃতীয়তে ট্যান থিটার মান অলওয়েজ ধনাত্মক। যারা ত্রিকোণমিতি করেছো তারা এটা রিলেট করতে পারবা কিংবা বুঝতে পারবা। তো খেয়াল করো, আমি যদি এরকম লিখি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ট্যান 180 মাইনাস 60, দেখো তো কত আসে, ট্যান 120 আসে। তাহলে এই পাশে আছে ট্যান থিটা, ট্যান ট্যান যদি আমি বাদ দিয়ে দিই, থিটা ইজ ইকুয়ালস টু 120। তো সবাই খেয়াল করো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কত হয়, থিটা ইজ ইকুয়ালস টু 120। এখন প্রমাণের বিষয় আছে একটা, এখানে কি আছে, একটা প্রমাণের বিষয় আছে। ক্যালকুলেটর জন্য কোথায় রাখা আছে, এই যে ক্যালকুলেটর। তো চলো আমরা একটু দেখি যে কথাটা ঠিক হলো কিনা। ওকে, ট্যান 120 ইকুয়াল, কই হলো না তো, হলো না তো, ট্রাইগোনোমেট্রি ট্যান কি হচ্ছে, হচ্ছে না কেন এটা, এই বলো হচ্ছে না কেন, টেন বা ও আচ্ছা 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 বুঝতে পেরেছি। তো দেখি তো একটু কেটে কুটে আবার হয় কিনা, 120 10, এই দেখো মাইনাস 1 পয়েন্ট সামথিং, এটাই হচ্ছে আমাদের রুট 3 ভ্যালু। এখন এই যে 1 পয়েন্ট, এটা যে সামথিং, এটা যে রুট 3 ভ্যালু, এটা কীভাবে বুঝবো তোমরা আবার, তাহলে আবার এটা দেখাতে হবে, রুট 3 দিয়ে দেখাতে হবে আবার, তাই না, রুট 3 দিয়ে দেখাতে হবে। সো ওয়ার ইজ রুট 3, ওয়ার ইজ রুট, ওয়ার ইজ রুট, রুট কোথায় আছে, আর যাই হোক তোমরা একটু বিশ্বাস করে নাও যে এটাই রুট 3 ভ্যালু। তাহলে আমরা বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, অর্থাৎ সরলরেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আশা করি এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পারবে। একটু খেয়াল করে এই কোশ্চেনটা দেখিয়ে দিই, তাহলে কত 120 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? এখন একটা প্রশ্ন যে স্যার এত বড় করে করব না, তুমি যেহেতু এসকিউটা যেন পারো এই জন্য বড় করে দেখালাম। তাহলে শর্টকাটটা কি, আমরা জানি m ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, সিম্পল হিসাব, এই সরল রেখার ঢাল m ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস রুট 3। তুমি জাস্ট এইখানে ট্যান থিটাতে থিটার জায়গাতে অ্যাঙ্গেলগুলো বসাবা। ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, ট্যান 60 ডিগ্রির মান কত, √3, ট্যান 120 ডিগ্রির মান কত, মাইনাস রুট 3। তাহলে ট্যান 120 ডিগ্রির মান যদি হয় মাইনাস রুট 3, তুমি দেখতে পাচ্ছ যে সরলরেখার ডাল মাইনাস রুট 3, তাহলে থিটার মান কত হলে মাইনাস রুট 3 আসে, থিটার মান 120 হলে মাইনাস রুট 3 আসে। দেন থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। কয় সেকেন্ড লাগলো অ্যান্সারটা করতে? 2 সেকেন্ড। তোমরা যারা ভয় পেয়ে গেছো তোমাদের জন্য বলছি, ভয় পাওয়ার কিছু নাই রে বাবা, ভাইয়ারা ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট 2 সেকেন্ড 1 সেকেন্ডে অ্যান্সার করা যায়, জাস্ট ট্যাকটিক্স। কেন তাহলে ভাইয়া বড় করে দেখালেন? বড় করে দেখালাম যেন তোমরা এসকিউতে এটা পারো, বুঝতে পেরেছ? তাহলে দেখো, এত এত বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার ঢাল বলা আছে 5, টি এর মান কত? তোমরা তো জানো 2 বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার ঢাল m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অলরেডি কিন্তু তোমাদের এটা বলে ফেলেছি। ঢাল কত বলা আছে? ঢাল বলা আছে 5, তাহলে m এর মান 5 ইকুয়ালস টু, বিন্দুগুলা বসাও, ধরো এটা x1 y1 x2 y2, মান বসালে কি হয়, y2 t মাইনাস y1 মাইনাস মাইনাসে প্লাস 1 x2 4 মাইনাস 1। ক্যালকুলেট করলে টি এর মান পাওয়া যাবে না? এর চেয়ে সহজ আর কি হতে পারে বলো? জাস্ট 2-3 সেকেন্ড লাগবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এ হচ্ছে 4 - 1, বি হচ্ছে 3 2, সি হচ্ছে, আচ্ছা সমরেখ বলতে কি বোঝায় এটা একটু বলা দরকার আসলে। সমরেখ, সমরেখ কথাটা মানে তোমরা কি জানো? জানো না। ধরো এই বিন্দুটা এই রেখার উপর আছে, এই বিন্দুটাও 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 আছে, এই বিন্দুটা আছে, এ বি সি ডি, ধর সবগুলাকে বড় লেখে এটাকে ছোট দিলে এটা তো মাইন্ড করবে। এই যে ডি
ই এফ জি এইচ। প্রত্যেকটা বিন্দু সমরেখ, কারণ তারা একই রেখার উপর অবস্থিত। তার মানে সমরেখ মানে কি? একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত। বুঝতে পেরেছ? সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত। বুঝা গেল? বুঝা গেল কি না বলো? এখন একই রেখার উপর অবস্থিত হলে ধরো এইবার আমি তোমাদের বোঝানোর স্বার্থে এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। একই রেখার উপর অবস্থিত হলে বিন্দুগুলো একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স ফলো করে চলে। সেটা কি জানো? এই দুই বিন্দুর ঢাল এই দুই বিন্দুর ঢালের সমান হবে, অর্থাৎ এ বি এর ঢাল সমান বিসি এর ঢাল। বুঝতে পেরেছো? তাহলে যদি আরো বিন্দু থাকতো, ধরো এটা আছে এখানে ডি বিন্দু, আছে এখানে এ বিন্দু, তাহলে আমি সমান সমান আবার কি বলতাম? এ বি বিসি সিডি, সিডি এর ঢাল সমান এ বি বিসি সিডি ডিই এর ঢাল। বোঝা গেল? যে লেজ, লেজ, এই যে এ বি, বি হচ্ছে লেজ, লেজ থেকে শুরু, বিসি আবার লেজ সি থেকে শুরু, সিডি আবার লেজ ডি, ডি থেকে শুরু, ডি, এইভাবে চলতেই থাকবে। যতগুলো বিন্দু সমরেখ হবে সেই সবগুলো বিন্দুর ক্ষেত্রে এইভাবে চলতেই থাকবে। বুঝতে পারলা কি না বলো তো ভাইয়েরা? বোঝা গেল? একদম সহজ, একদম সহজ। দেখো এই তিনটা বিন্দু সমরেখ বলা হয়েছে, তার মানে এই তিনটা বিন্দু, এই যে এ বিন্দু 4 -1, এই যে বি বিন্দু 3 2, এই যে সি বিন্দু 2 টি, তারা পরস্পর সমরেখ যেহেতু, তার মানে কি একই রেখার উপরে তিনটা বিন্দু আছে। এখন একই রেখার উপরে থাকলে তার জন্য কি যেন শর্ত সত্যিব হয়? এ বি এর ঢাল বি সি এর ঢালের সমান, এ বি এর ঢাল সমান বি সি এর ঢাল। সমরেখা হলে এই কথা সত্যি হবে, সমরেখা হলে এই কথা সত্যি হবে। এখন এ বি এর ঢাল কিভাবে বের করতে হয়? দুই বিন্দুর ঢাল x1 y1 x2 y2, তাহলে y2 মাইনাস মাইনাসে মাইনাস, এই যেখানে একটা মাইনাস সূত্রে মাইনাসে প্লাস, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু এই দুই বিন্দুর ঢাল। তো এবার এটা হয়ে যাবে 1, এটা 1, এটা 2, এটা 2। তাহলে দেখো y2 মাইনাস y1 x2 মাইনাস x1 শেষ। এবার এটাকে ক্যালকুলেট করে টি এর মান বের করতে পারবে না? কেউ আছো ভাইয়েরা? কেউ আছো তোমাদের মধ্যে? তাদের জন্য করে দিচ্ছি। 3 - 1 t - 2 - 1, দেন -1 - 1 ক্যান্সেল। তাহলে দেখো 3 ইজ ইকুয়ালস টু t - 2, 2 এই পাশে চলে আসলে মাইনাস 2 এই পাশে আসলে কি হবে? 5, t এর মান কত? 5। এই কোথায়? এই যে 5 উত্তর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? নেক্সট এমসিকিউতে চলে যাচ্ছি। 9 নাম্বার, এত তিনটি বিন্দু হলে, কয়টা বিন্দু দেওয়া আছে? তিনটা বিন্দু। এসি রেখার ঢাল, তো এসি বিন্দুর ঢালই হচ্ছে এসি রেখার ঢাল, এসি বিন্দুর ঢালই এসি রেখার ঢাল। তাহলে এসি বিন্দুর ঢাল কিভাবে বের করবা? দেখো দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2, তাহলে y2 মাইনাস y1 x2 মাইনাসে মাইনাস, এই যে সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস x1 0/6, 0 বাই সামথিং মানে কত তোমরা জানো? কত? 0। দেখো তো এই যে সুন্দর মিলে গেছে, তো এটা সঠিক। এটা কি সঠিক? বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ। তাহলে এই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ একটু দেখাই। x1 y1 একটা বিন্দু, x2 y2 আরেকটা বিন্দু। ধরো এই বিন্দুটা আছে এখানে, এই বিন্দুটা আছে এখানে, এই দুই বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ। এই যে এ বিন্দু বি বিন্দু, এ বি দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ। তোমরা কি জানো সেটা কি? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। বুঝতে পেরেছ সূত্র? তো এবার বলো বিন্দুগুলা কি কি ছিল? -3 3 3 3। চলো বিন্দুটা একটা হচ্ছে -3 3 আর একটা হচ্ছে 3 3। ওকে, জাস্ট মান বসিয়ে দাও। y মাইনাস, ধরো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 x2 y2, তাহলে মান বসাও y মাইনাস y1 3, এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2, সূত্রের মাইনাস আর এই মাইনাসে মিলে হচ্ছে প্লাস x1 x
মাইনাস এখানে ছাড় একটা মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? তাহলে ওয়াই মাইনাস থ্রি এখানে কি হয়ে গেছে 0/6 এক্স প্লাস থ্রি, এটা হবে গুণ। কি হচ্ছে আমার সাথে এসব? কি হচ্ছে আমার সাথে বলো তো? কি হচ্ছে? দেন 6 এই পাশে মাল্টিপ্লাই করে দিলে, অথবা দেখো 0/6 ওয়াই মাইনাস থ্রি, ওয়াই মাইনাস থ্রি, 0/6 মানে 0, 0 ইন্টু সামথিং মানে পুরাটাই 0। তাহলে ওয়াই মাইনাস থ্রি হচ্ছে বিসি রেখার সমীকরণ। এই যে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, ওয়াই মাইনাস থ্রি। বিসি রেখার সমীকরণ ওয়াই মাইনাস থ্রি হবে। দেখো তো এটাই হয় না? মাইনাস থ্রি 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 থ্রি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস থ্রি, এক্স টু মাইনাস এক্স ওয়ান, হ্যাঁ ওয়াই মাইনাস থ্রি হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু থ্রি, এরকম হবে। তাহলে অপশনে কি বলা আছে? অপশনে বলা আছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। দিস ইজ নট কারেক্ট। তোমার কিন্তু এটা আর করতে হবে না। কেন করতে হবে না বলো তো? অপশনগুলো দেখো, 1 2, 1 2 তে অ্যান্সার হবেই না যেহেতু 2 সঠিক না। 1 3, 2 3, 2 তো হবে না, ভুল ভুল, এই যে ভুল। তাহলে একমাত্র সঠিক আছে এই যে এটা। অপশন দেখে কিন্তু বাকিটা বলে দেওয়া যাচ্ছে। বোঝা গেল? বোঝা গেল কিনা বলো? নিচের কোন সরলরেখাটি মূলবিন্দুগামী? দেখো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, লিখে ফেলো। মূলবিন্দুগামী লেখার সমীকরণ, মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx, y = mx। m হচ্ছে রেখার ঢাল আর xy তো চলো। তো দেখো এর সাথে মিলে কোনটা? y = mx। একটু খেয়াল করি আমরা, এখানে x নাই, এখানে x নাই, এখানে x আছে কিন্তু আবার y নাই। দেখছো মানে অপশন টেস্ট, তুমি দেখছো কীভাবে অপশন টেস্ট করতে হয়? এখানে y আছে x নেই, এখানে x আছে y নেই, সো এটা বাদ। এখানে x আছে y আছে, এখানেও x আছে y আছে, এখন কোনটা হবে আসলে? তোমাকে দেখতে হবে y = mx, প্লাস মাইনাস সামথিং কিছু থাকা যাবে না, mx এর সাথে প্লাস মাইনাস সামথিং কিছু থাকা যাবে না। সো দেখো এটা যদি আমরা একটু খেয়াল করি, 5y = -3x, y = -3/5x গেল এটা। এবার এটা যদি একটু খেয়াল করি, 5y = -3x + 5, মানে এটাকে রাখলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, ওকে। তাহলে y = -3/5x প্লাস 5/5 মানে হচ্ছে 1, অর্থাৎ এই 5 দিয়ে যদি এই দুটাকে ভাগ করে দাও এরকম দাঁড়াবে। একটু খেয়াল করো তো এইটার সাথে মিলে কোনটা? বললাম যে এখানে প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু থাকা যাবে না। দেখো তো প্লাস দিয়ে কিছু একটা আছে না? তাহলে এই ফরম্যাটের সাথে এটা মিলে না। মিলে কোনটা? এই যে y = m এর মান হচ্ছে -3/5 আর x এর x। তাহলে উত্তর হচ্ছে এটা। বুঝা গেল? মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে y = mx, সো এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা, y = mx এর সাথে এটা মিলে যায়। ক্লিয়ার? দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ y = x - 5 এবং y = -x + 5 ছেদবিন্দু। ছেদবিন্দু মানে কি জানো? দুইটি রেখার ছেদবিন্দু মানে হচ্ছে রেখা দুটির সমাধান। সমাধান মানে কি? এখানে চলক আছে x এবং y, এই দুটো রেখার সাহায্যে আমাকে x y এর মান বের করতে হবে। সহজ কথা। দুটো সমীকরণ দেওয়া আছে, সেই দুটো সমীকরণ থেকে x y এর মান বের করতে হবে। এবং তোমরা ক্লাস 8-এ শিখে এসেছো দুটো সমীকরণকে সমাধান করা যায়, ধরো যে অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, আর গুণন, যা ইচ্ছে তা করে সমাধান করো। তো বলা আছে y = x - 5 একটা, y = -x + 5। তাহলে এই দেখো y এর মান এখানে বসানো যায় না? বসিয়ে দিলে কি হবে? x - 5 = -x + 5। এই y এর মানটা, y এর মান কি? এইটা y এর মানটা এখানে বসিয়ে দিলাম y এর জায়গাতে, ওকে। দেন এই -x এই পাশে আসলে +x, এই -5 এ বসে গেলে +5। 2x = 10, দেন x = 10/2, যেহেতু 2 মাল্টিপ্লায়ার আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। x = কত? 5। x এর মান তুমি এখানে বসাও আর এখানে বসাও, যেখানেই বসাও না কেন y এর মান পেয়ে যাবা। তো x এর মান ধরো আমরা এখানে বসাচ্ছি, y = 5 - 5, x এর মান যেহেতু 5 তাহলে 5 - 5 - 5, y এর মান 0। তাহলে xy = 5, 0। এটাই হচ্ছে ছেদবিন্দু।
দুইটা রেখার ছেদবিন্দু মানে হচ্ছে সেই দুইটা রেখাকে সমাধান করে এক্স এর মান নির্ণয় করা। কথা ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 5,0। ক্লিয়ার 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 কিনা বলো? এত এত রেখা হলে এবি রেখার সমীকরণ। হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক? তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছি দুই বিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে সূত্র জানো, y minus y1, y2 minus y1, x2 minus x1, x minus x1। জাস্ট সূত্রে বসিয়ে দেবা, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার 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 ভাইয়েরা? বুঝা গেল কিনা বলো? সহজ, মানে হায়ার ম্যাথের থেকে সহজ আর কি হতে পারে। এখন বলতে পারো যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে এত এমসিকিউ, আসলে চ্যাপ্টারটা তো অনেক বড়, তোমাকে তো বুঝতে হবে। শরীরগতরে তো এটা মানে কি বলবো আমি, আসলে স্বাস্থ্যে, সমৃদ্ধিতে, অর্থে, সব কিছুতে তো 11 চ্যাপ্টারটা বড় আসলে, এই জন্য একটু বেশি এমসিকিউ, বাট বাকিগুলোতে খুবই অল্প। জাস্ট এটার পরেই তোমরা দেখতে পাবা। সো ভয়ের কিছু নেই আসলে। হ্যাঁ, এত সরলরেখাটির এম এর মান ঋণাত্মক হলে লেখচিত্র সরলরেখাটি দ্বারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোন উৎপন্ন করবে। জাস্ট দুইটা কথা লেখো, ঢাল ধনাত্মক, দুইটা কথা লিখো। ঢাল ধনাত্মক, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ। এক্স অক্ষের সাথে না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের সাথে বললে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ এক্স অক্ষের তো আবার ঋণাত্মক দিকে আছে। এইবার আসো দ্বিতীয় পয়েন্টটা, ঢাল ঋণাত্মক, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ স্থূলকোণ। তাহলে কথা কয়টা বললাম? দুইটা। ঢাল ধনাত্মক, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ। ঢাল ঋণাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ। দুইটা পয়েন্ট। ঢাল ধনাত্মক হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, পজিটিভ সাইডের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ। ঢাল ঋণাত্মক হলে এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে উৎপন্ন কোণ স্থূলকোণ। ঢাল কি বললো? এখন এটা যে ঢাল y is equals to mx plus c, এই সরলরেখাতে m হচ্ছে ঢাল, এই সরলরেখাতে এই m দ্বারা কি বোঝায়? ঢাল, আর c দ্বারা y অক্ষের ছেদক। একটু চিত্র এঁকে দিই, তাহলে বুঝতে পারবা। এই যে এই হচ্ছে সরলরেখা, ঠিক আছে? তাহলে এটা যদি সরলরেখা হয়, অথবা এইভাবেও আমরা বলতে পারি, এইভাবেও বলা যায়। এই হচ্ছে ধরো সরলরেখা। তাহলে এই যে সরলরেখাটা, সেটা y অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো না? মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা, এটাই c। y অক্ষকে যে বিন্দুতে সরলরেখাটা ছেদ করবে, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটাই হচ্ছে আমাদের c, y অক্ষের ছেদক যাকে আমরা বলি। আর এই সরলরেখার ঢাল হচ্ছে এই যে m। c হচ্ছে y অক্ষের ছেদক, আর ঢাল হচ্ছে m। তাহলে দেখো, m ঋণাত্মক মানে ঢাল ঋণাত্মক, ঢাল ঋণাত্মক হলে উৎপন্ন কোণ স্থূলকোণ। সহজ হিসাব। উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ স্থূলকোণ। যদি বলতো ঋণাত্মক দিকের সাথে, জাস্ট লুক, এক্স অক্ষের ধরে রেখাটা এরকম, তাহলে ধনাত্মক দিকের সাথে, এটা ধনাত্মক দিক, উৎপন্ন কোণ স্থূল। তাহলে এই যে ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কি হবে? অবশ্যই সূক্ষ্ম। ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ হলে ঋণাত্মক দিকের সাথে সূক্ষ্ম, ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম হলে ঋণাত্মক দিকের সাথে স্থূল, বিপরীত। মনে থাকবে তো? আসলে কিন্তু প্যাচ লাগানো যাবে না। দেখো, 2 - 3 বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। দেখো, x1 y1 বিন্দুগামী, x1 y1 মানে একটা বিন্দু, x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ জানো তোমরা কি? y minus y1 হুবহু এটার মতো, দুই বিন্দুগামীর মতো, জাস্ট ঢালের জায়গাতে সরাসরি m বসিয়ে দিবা। দেন x minus x1, ওখানে ছিল কি m, m এর মান কি দুই বিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করতাম, y2 minus y1, x2 minus x1। এই মানটা, এই জিনিসটা এখানে ছিল। এখন যেহেতু সরাসরি m দেওয়া আছে, সো mটাকে এখানে সরাসরি বসিয়ে দিব। আলাদা না কিন্তু, একই রকম। ওখানে m বলা ছিল না, দুইটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু আর m বলা আছে, সো এইভাবে করতে হবে। ওকে, তাহলে এটাকে যদি আমরা x1 y1 আর এটাকে যদি আমরা m ধরি, তাহলে বসাও
ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত -3, তাহলে সূত্রে মাইনাস আর মাইনাসে +3 হয়ে যাবে। এর মান কত 4, এক্স মাইনাস এক্স এর মান কত 2, তাহলে কি দাঁড়াচ্ছে y + 3 = 4x - 8। তো একটু খেয়াল করো, এখানে করছি আমি অঙ্কটা, যদি আমরা এগুলোকে ওই পাশে নিয়ে যাই 4x - y - 3 - 8 = 0, তাহলে 4 শিট ভাইরা দেখো একটু 4x - y - 11 = 0, দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে 4x - y 4x - y, দেখো তুমি চিন্তা করো কত বড় দুষ্ট তারা, কতটুকু দুষ্ট তারা কি করেছে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো কি করেছে দেখো, এই যে এই সবগুলোকে ওই পাশে নিয়ে গেলে কি হয় -4x + y + 11 = 0, মানে এইগুলোকে এই সাইড থেকে এবার ধরো ওই সাইডে নিয়ে যাও, তাহলে এই পাশে তার কিছু নাই 0, ওই পাশে কি সব নেগেটিভ হয়ে যাবে, মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো এটা ওয়াইটা পজিটিভ, 11টা পজিটিভ, এই যে 4x নেগেটিভ, দেখেছো একটু দুষ্টমি করেছে তোমাদের সাথে, আর কিছুই না, এটা দুষ্টমি। হ্যাঁ, এটাকেই চাইলে আমরা কি করতে পারতাম, ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে দিতাম -y, 4x এই পাশে নিয়ে গেলে +4x, এটাকে এই পাশে নিয়ে গেলে -11, আর এই পাশে কি রইল 0, এই পাশে 0, বুঝতে পেরেছ? একই কথা, এটা যে কথা এটা তো এটা, আর এটাকে এভাবে লিখলে একই জিনিস রে ভাইয়া, একই জিনিস। ক্লিয়ার? দেন দেখো এত রেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত হবে, এত রেখাটি। এখন এই যে ক্ষেত্রফল গঠন করা, ক্ষেত্রফলের এই বের করা, ত্রিভুজ দূর কি বলছি আমি, রেখা দ্বারা এই যে অক্ষদের সাথে ত্রিভুজ গঠন এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল, এই টাইপের জন্য আগে তোমাকে চিত্রটা ভালো করে আঁকতে হবে। সেই চিত্র আঁকার সহজ উপায়টা কি স্যার? আসলে স্যার শব্দটার সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে, তাই না? তো ভাইয়া তা আবার অভ্যস্ত হতে হবে। তো ভাইয়া বলো কিভাবে কাজটা করব, 3x + 4y = 12, এই সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ গঠন করে। এখন তুমি তো এটা হাওয়াতে বুঝতে পারবা না, চিত্র না যদি আঁকি তাহলে বুঝবা কিভাবে। চলো চিত্রটা আঁকি। চিত্র আঁকানোর জন্য সহজ উপায় কি জানো, এটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়া, x/a + y/b = 1। তোমরা দেখতেই পেয়েছো, কিছুক্ষণ আগেই বুঝিয়েছি যে এই ফরম্যাট থেকে চিত্র আঁকা কত সহজ। তো নিয়ে যাই 3x + 4y 12 × 1, লেখায় যায়, কেউ কষ্ট পাবে না তোমাদের মধ্যে। হ্যাঁ, 1 গুণাকার আছে, ভাগ হয়ে চলে আসবে। সো এটা 3x এর নিচেও থাকবে, 4y 12 এটা নিচেও থাকবে। কেমন? কারণ আমরা লসাগু নিলে একই রকম হয়ে যাবে, কাটাকাটি করলে কত হয় 4, এখানে 3, তাহলে x/4 + y/3 = 1। এবার চিত্র আঁকাও। চিত্র আঁকালে খেয়াল করো x/a এর মান কত 4, পজিটিভ 4, তাহলে মূলবিন্দু থেকে এদিকে 4 একক আসবে, তাহলে এই বিন্দুটা কত 4, y এর মান নেই 0, y/b b এর মান 3, পজিটিভ, b মানে কি y অক্ষের মান, তাহলে এই যে মূলবিন্দু থেকে 3 একক উপরে উঠবে, তাহলে এই বিন্দুটা কত হবে 0, 3, এই দুই বিন্দু দিয়ে যাবে রেখা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের মূলবিন্দু 0, 0, ধরো এটার নাম a, এটার নাম b, আর মূলবিন্দুর নাম o। এই যে অক্ষ x অক্ষ, এই যে অক্ষ y অক্ষ, এর সাথে এই সরলরেখা, এই দেখে তুমি দেখো চমৎকার জিনিস, চমৎকার জিনিস, মানে এত সুন্দর জিনিস আসলে দেখাটাই দুর্লভ। কি সুন্দর ত্রিভুজ হয়ে গেছে, অক্ষদের সাথে রেখা কি সুন্দর ত্রিভুজ উৎপন্ন করেছে। সেই ত্রিভুজ কি OAB, এবং 3টা বিন্দু দেখো সুন্দর দেওয়া আছে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করে আমরা পারি না, দেখিয়েছি না তোমাদের? এইভাবে সলভ করে ফেলবা বাকিটা। ক্লিয়ার? তো মাত্রই 15টা MCQ করলেই তোমাদের সরলরেখা বলতে ইন্টারমিডিয়েট সরলরেখা নামে পরিচিত তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি সমস্ত ধরনের MCQ কিন্তু তোমাদের নখদর্পণে চলে এসেছে। কথা ক্লিয়ার ভাইয়ারা? তো এই ছিল স্থানাঙ্ক জ্যামিতি থেকে 15টা MCQ। এবার আমরা দেখব 12 অধ্যায়, দ্যাট মিনস ভেক্টর থেকে কয়টা MCQ জানো? মাত্র এটা বলছি তোমাদের, মাত্র 8টা MCQ করলেই ভেক্টর কিন্তু কভার হয়ে যাচ্ছে। কয়টা MCQ ভেক্টর থেকে? মাত্র 8টা MCQ করলেই ভেক্টর
এমসিকিউ শেষ। কোনটি স্কেলার রাশি বলো, নিচের কোনটি স্কেলার রাশি যে রাশিগুলোর শুধু মান থাকে, কোনো দিকের প্রয়োজন হয় না? ভেক্টর রাশি মনে করার টেকনিক তো তোমাদের শিখিয়েছি, ভবে সব প্রিয়তম ভাষা প্রেমে। ওকে, তাহলে বল একটা ভেক্টর রাশি, কারণ বল প্রকাশ করতে কিসের দিক প্রয়োজন হয়? মানেরও প্রয়োজন হয়, দিকেরও প্রয়োজন হয়। ধরো আমি বললাম যে ধাক্কা দাও 20 নিউটন বলে, বলবা কোন দিকে ধাক্কা দেবো ভাইয়া? এই যে দিক চলে আসছে। বেগ, তোমরা জানো মানে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। তো সরণ কি? একটা ভেক্টর রাশি, তাহলে সরণ থেকে উৎপন্ন রাশি কি? বেগ। তাহলে আমরা বেগকে কি বলবো? একটা ভেক্টর রাশি। দ্রুতি, সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হার, দূরত্ব একটা স্কেলার, দ্যাট মিনস দ্রুতি হচ্ছে একটা স্কেলার। ত্বরণও কি? একটা ভেক্টর রাশি। ওকে, তাহলে শেষ। তো এরকম প্রশ্ন আসতে পারে, কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি নয়, কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি নয়। তো এই টাইপগুলো জাস্ট ওই ভবেশব প্রিয়তম ভাষা প্রেমে আমার লেকচারটা দেখলেই হয়ে যাবে। দেখো ভেক্টরের ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি থেকেই আমরা বিয়োগ বিধি, যোগ বিধি যাই বলি না কেন সেটা আমরা পারি। তো দেখো কি বলা হয়েছে, পি কিউ আর একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে? তাহলে পি কিউ আর কি করতে হবে? একটা ত্রিভুজ লিখতে হবে, যে পি কিউ আর। তো একটু একটু টেকনিক্যালি ডিরেকশনটা দিতে হবে। ভেক্টর মানেই তো তোমার ডিরেকশন লাগবে, দিক লাগবে। তীর চিহ্নগুলো কিভাবে দিবে খেয়াল করো। এই যে পি কিউ ভেক্টর মানে কি? পি থেকে কিউর দিকে, পি থেকে কিউ এর দিকে, বুঝতে পেরেছ? দেন আসো কিউ থেকে আর এর দিকে, এই যে কিউ থেকে আর এর দিকে। কথা ক্লিয়ার? দেন দেখো এখানে বলা আছে আর পি, এখানে বলা আছে পি আর। আবার 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 এখানে কি বলা আছে? আরপি, এখানে আরপি বলা আছে। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি কি আর থেকে পি এর দিকে দিবা না পি থেকে আর এর দিকে দিবা? তুমি কি আর থেকে পি এর দিকে দিবে নাকি পি থেকে আর এর দিকে দিবে? তো আমরা ত্রিভুজ বিধিতে কিন্তু শিখেছি, দুইটা ভেক্টরের ডিরেকশন যদি হয় একই ক্রমে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, দেখো এটা এইদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাও এইদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে 3 নাম্বারটা দিব আমরা বিপরীত ক্রমে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তার মানে এটা পি থেকে আর এর দিকে দিব। ভেক্টর ত্রিভুজ বিধি যে আমি ইউটিউবে এখনো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অবশ্যই দেখে নিবা, দেখে নিতে পারো কি? আবার না দেখলে বুঝবে কিভাবে? দেখে নিতে হবে, তাই না? দুইটা ভেক্টর এর দিক, মানে দুইটা ভেক্টরের ক্রমটা একই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে 3 নম্বর ভেক্টরটা ঘড়ির কাঁটার দিকে দিয়ে বিপরীত ক্রমে বানাতে হবে। তাহলে যে বিপরীত ক্রমে বানালাম যে ভেক্টরটা, সেই ভেক্টরটা সমান হচ্ছে একই ক্রমে আছে যে দুই ভেক্টর, সেই দুই ভেক্টরের যোগফলের সমান। তাহলে আমি এখানে কি বলতে পারি? পি কিউ প্লাস কিউ আর। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি থেকে আমরা এটা পেয়ে গেলাম। এবার বিয়োগ কিভাবে বানাবো? বিয়োগ কিভাবে বানাবো রে ভাইয়া? বিয়োগ কিভাবে বানাবো? ও ভাইয়া বলো বিয়োগ কিভাবে বানাবো? একটু খেয়াল করো, এই পাশে আছে পি কিউ, আমি যদি এই পি কিউকে রাখি পি আর, এটা এই পাশে আসলে কি হবে? মাইনাস কিউ আর ইজ ইকুয়ালস টু পি কিউ। দেখো তো এটা মিলে গেল কিনা? মিললো না তো, তার মানে হবে না। না মিললে এটা হবে না, না মিললে এটা হবে না। দেন আবার কি করা যায়? এই পাশে আছে আর কিউ। এখন কিউ আর কে যদি আমি ধরো পি আর, এটা এখানে থাকুক, এই কিউ আর কে যদি আমি আর কিউ লিখি, কিউ আর মানে এই দিকে, আর কিউ বানাতে চাইলে দিক উল্টে গেছে, মানে ডিরেকশন ছিল কিউ থেকে আর এর দিকে, এবার হবে কি আর থেকে কিউ এর দিকে। এটা বোঝানোর জন্য সামনে কি দিতে হয়? একটা মাইনাস দিতে হয়। কিউ আর এর সাথে আর কিউ ডিরেকশন বিপরীত বোঝাতে সামনে একটা মাইনাস দিতে হয়। তোমরা কিন্তু এটা ভেক্টরে শিখেছো। এবার দেখো এটা মিলে কিনা। এটাও কি মিলে? পি আর সমান, এটাও কি মিলে কিনা বলো তো? এটাও কি মিলে কিনা রে ভাইয়া? হ্যাঁ, এইটাও কি মিলে কিনা? না, এটাও কিন্তু মিলছে না। তাহলে এটা উত্তর হিসেবে দেওয়া যাবে না। আমি কিন্তু তোমাদের টাইম নিচ্ছি এমসিকিউটা করাতে, আমি কিন্তু সরাসরি বলতে পারতাম, কারণ এই এমসিকিউটা আমি এত টাইম নিয়ে করাবো যেন ভেক্টরের ত্রিভুজ বিধি এবং ত্রিভুজ বিধি থেকে যোগের বিধি, বিয়োগের বিধি সব তোমরা বুঝতে পারো। এটা সরাসরি যোগ বিধি, তাই না? তো ভেক্টরের বিয়োগও কিন্তু যোগের মাধ্যমেই করা হয়,
তো ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি ইন ডিটেল কীভাবে যোগের মাধ্যমে করা হয়। তো আমরা অপশন ধরবো এবার। এটা তো হলোই না, এটাও তো হলো না, এটা দেখো তো হয় কি না। পি কিউ ইজ ইকুয়ালস টু, তো আমি পি কিউকে যদি রাখি এই পাশে, যদি আমি পি কিউকে রাখি এই পাশে, তাহলে কি হবে, পি আর এটা এই পাশে চলে আসবে মাইনাস কিউ আর, মাইনাস কি হয়ে গেছে, কিউ আর হয়ে গেছে। এবার খেয়াল করো, এই যে পি আরকে যদি আমি আরপি লিখি, ডিরেকশন উল্টে দেই, তাহলে সামনে মাইনাস। এই কিউ আরকে যদি আমি উল্টে দেই, আছে মাইনাস, আর একটা মাইনাস দিলে প্লাস, কি হয়ে যাবে, আর কিউ পি কিউ। এবার দেখো, মজা দেখছো, মজা দেখতে পেয়েছো। পি কিউ ইজ ইকুয়ালস টু আর কিউ মাইনাস আর পি, আর কিউ মাইনাস আর পি। খেয়াল করেছো কেন আমি বারবার সময় নিয়ে করাচ্ছিলাম? এরকম চেঞ্জ থাকতে পারে, তো এগুলো বুঝতে হবে আসলে। না বুঝলে কিন্তু শেষ, না বুঝলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, সর্বনাশ। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, একই দিকে আছে সবগুলো, ভূমির সাথে 90 ডিগ্রিতে। এই যে ভূমি, ভূমির সাথে 90 90 90 90, তার মানে প্রত্যেকটাই ভূমির সাথে একই দিকে আছে, মানে প্রত্যেকটা ডিরেকশন সেম, প্রত্যেকটার দৈর্ঘ্য দেখো সেম, প্রত্যেকটার দৈর্ঘ্য সেম, মান এক, দিক এক, ধারক রেখা। ধারক রেখা তো তোমরা জানো, যে অসীম সরলরেখার অংশ ভেক্টরগুলো, সেই অসীম সরলরেখাটাকে বলা হয় তাদের ধারক রেখা। ধারক রেখাগুলোও পরস্পর সমান্তরাল, মান এক, দিক এক, ধারক রেখাগুলো পরস্পর সমান্তরাল। মান এক, দিক এক, ধারক রেখাগুলো পরস্পর সমান্তরাল, 3 শর্ত মানলে তারা পরস্পর সমান। তার মানে আমরা বলতে পারি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এটা অ্যান্সার। বুঝা গেছে? বুঝতে পেরেছো? দেখো মূলবিন্দু, এই যে মূলবিন্দু, তো মূলবিন্দু ও ধরলাম, মূলবিন্দু থেকে এ বিন্দু, এই যে এ বিন্দু, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি দেওয়া আছে, মূলবিন্দু থেকে এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, ও এ, ও থেকে এর দিকে, সেটা কত বলা আছে বলো, 9a মাইনাস 4b। মূলবিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে এটা, মূলবিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর এই যে ওবি, এটা কত বলা আছে জানো তোমরা, 4a মাইনাস 2b, 4a মাইনাস 2b। আমাকে বলা হয়েছে এবি ভেক্টর বের করার জন্য। কি বের করার জন্য? এবি ভেক্টর। তো তোমরা তো জানো এবি হচ্ছে সরণ ভেক্টর, এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানের যে ভেক্টরটা, এটাকে আমরা বলি সরণ ভেক্টর। সরণ ভেক্টর কিভাবে বের করতে হয় তোমাদের তো শিখিয়েছি। শেষে যে থাকবে তার অবস্থান ভেক্টর, তার অবস্থান বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, 4a মাইনাস 2b, মাইনাস মাইনাস প্রথমে যে থাকবে তার অবস্থান ভেক্টর, শেষে যে থাকবে তার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমের অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত, 9a মাইনাস 4b, 9a মাইনাস 4b। এবার 4a মাইনাস 2b মাইনাস 9a প্লাস 4b, ক্লিয়ার? তাহলে 4a থেকে মাইনাসের 9a গেলে মাইনাসের 5a, 4b থেকে মাইনাসের 2 গেলে প্লাসের 2b, তাহলে 2b মাইনাস 5a। দেখো কোথায় আছে 2b মাইনাস 5a, একদম 1 নম্বর অপশনই আছে। শেষ। এত সহজ আর কি হতে পারে? সরণ ভেক্টর বের করতে বললে এরকম ভাবে বের করে নিবা। নাও দ্য কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট টাইপ স্যার। ভাইয়া এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, দেখো কি বলেছে, দেখো ও এ ইজ ইকুয়ালস টু এ স্মল এ ভেক্টর, মানে কি জানো, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। মনে করো এখানে আছে ও বিন্দু, এখানে আছে আমাদের ও বিন্দু, তো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। মনে করো এখানে আছে এ বিন্দু, এই এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ। ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, মানে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি আমরা এ ভেক্টর দ্বারা। ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি। মনে করো এখানে হচ্ছে আমাদের বি ভেক্টরটা আছে, বি বিন্দুটা আছে যার অবস্থান ভেক্টর নির্ণয় করা যায়, মানে যার অবস্থান নির্ণয় করা যায় স্মল বি ভেক্টরের সাহায্যে। তো আমি যদি কি করি, আমি যদি দুইটাকে যোগ করি তাহলে আমি পাবো কি, এ বি। এখন দেখো বলা আছে এস ইজ ইকুয়ালস টু বিসি, তার মানে সি হচ্ছে এ বি এর মাঝখানের একটা বিন্দু, সি হচ্ছে এ বি এর মাঝখানে একটা বিন্দু। এখানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, যেহেতু বলা আছে যেহেতু বলা আছে কি, বলা আছে
AC ইজ ইকুয়ালস টু বিসি। বুঝতে পেরেছ? AC ইজ ইকুয়ালস টু বিসি বলা আছে, তার মানে সি এমন একটা বিন্দু যেই বিন্দু থেকে এর দূরত্ব এবং বি এর দূরত্ব সমান। যেহেতু AC ইজ ইকুয়ালস টু বিসি, তার মানে এ থেকে সি এর দূরত্ব এবং বি থেকে সি এর দূরত্ব সমান, তার মানে এ বি এর মাঝখানে বিন্দু হচ্ছে সি। প্রশ্ন হচ্ছে OC ইজ ইকুয়ালস টু কত? এই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত? সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত? তো সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এক্স মনে করলাম আমরা। এটা কিভাবে নির্ণয় করব রে ভাই? কিভাবে নির্ণয় করব এটা? ঠেল মি কিভাবে নির্ণয় করব? এই যে শর্টকাট, অন্তর্বিভক্তি। অন্তু লিখে ফেললাম কেন? অন্তু ছেলেটা দুষ্টু, আসলে ও আমার বন্ধু ছিল তো একটু দুষ্টু, এই জন্য অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তি মানে বলি, ভালো করে নোট করবা, এগুলো আসবেই আসবে, হ্যাঁ আসবেই আসবে। আর কি বলতাম? এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, মাঝখানে যে কোনো একটা বিন্দু সি, মাঝখানে যে কোনো একটা বিন্দু সি। এই সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি হইলে, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি হইলে স্মল সি ইজ ইকুয়ালস টু কি হবে জানো? মাঝখানের একটা বিন্দু, মাঝখানের মানে এই না যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে হচ্ছে ঠিক মাঝখানে। আর মাঝখানে বলতে দুইটার মাঝখানে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে। এই সি বিন্দু ধরো এই এ বিকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে, এম ইস টু এন অনুপাত, এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে। কথা বুঝতে হবে। তাহলে দেখো এই এন এর সাথে সম্পর্ক নাই কার? বি এর, তাদের রিলেশন ঘটায় দাও, বি ইন্টু এন। অন্তর্বিভক্তি বললে প্লাস এম এর সাথে সম্পর্ক নাই কার? এর, সম্পর্ক ঘটায় দাও, ডিভাইডেড বাই এম প্লাস এন। অন্তর্বিভক্তি বললে, অন্তর্বিভক্তি বললে কি বললে? অন্তর্বিভক্তি বললে। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এম এর সাথে সম্পর্ক নাই এর, এম এ, এন এর সাথে সম্পর্ক নাই বি এর, এন বি বা বি এন। যে অনুপাতে বিভক্ত করে সেই দুই অনুপাতের যোগফল। অন্তর্বিভক্তি বললে। যদি বহির্বিভক্তি বলে তাহলে সেম কথা হবে, সেম কথা হবে, জাস্ট সেম কথা হবে, জাস্ট মাঝখানে মাইনাস হবে, মাঝখানে কি হবে? মাইনাস হবে। বহির্বিভক্তি বললে মাঝখানে মাইনাস, এটা কার জন্য? বহির্বিভক্তি। এই শর্টকাটটা তোমরা লিখে ফেলো। এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি এ বি কে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করলে সি এর অবস্থান ভেক্টর হবে যার সাথে যার সম্পর্ক নেই তাদের সম্পর্ক ঘটায় যোগফল ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল। বহির্বিভক্তি করলে যার সাথে সম্পর্ক নেই তাদের সম্পর্ক ঘটে মাইনাস, মাঝখানে মাইনাস এবং অনুপাতগুলোর বিয়োগফল। তাহলে দেখো, এবার দেখো, যেহেতু ঠিক মাঝখানে আছে, ঠিক মাঝখানে আছে, তাহলে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব সমান। তার মানে এটা যদি 1 অনুপাত হয়, এটাও 1 অনুপাত। অনুপাতগুলো কত? 1 1। তাহলে দেখো এই 1 এর সাথে সম্পর্ক নাই এই বি এর, তাহলে কি হবে? বি ইন্টু 1 প্লাস, প্লাস কেমনে বুঝলাম? অন্তর্বিভক্তি মানে হচ্ছে অন্তর মানে ভিতর, সি বিন্দু এ বি এর ভিতরে থাকবে। তাহলে দেখো ভিতরে আছে কিনা, এই জন্য অন্তর্বিভক্তি। যদি সি বিন্দু বাইরে থাকতো তাহলে বহির্বিভক্তি। প্লাস এই 1 এর সাথে সম্পর্ক নাই এই এর, ওকে, যেহেতু 1 এর সাথে বি এর সম্পর্ক আছে, বি মানে আমাদের স্মল বি, তাহলে 1 ইন্টু স্মল এ ডিভাইড বাই অনুপাতগুলোর যোগফল। অনুপাত হচ্ছে এটা 1, এটাও 1, 1 প্লাস 1। তাহলে কি হচ্ছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সি ভেক্টর অবস্থান ভেক্টর। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখানে কি সুন্দর বলা আছে, কি চমৎকার হয়ে বলা আছে। দেখো এ বি সি তিনটা বিন্দু, অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি, মানে দাগ হবে ছোট ছোট ভেক্টর সাইন। এ বি সি তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, স্মল বি, স্মল সি। এ বি রেখাংশকে সি বিন্দুটি এত ভাগে অন্তর্বিভক্তি, এত ভাগে মানে হচ্ছে ধরো এই যে এম ইস টু এন, এম ইস টু এন অনুপাত বলা আছে, এম এর মান 2, এন এর মান 3। অন্তর্বিভক্তি করলে সি ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা একটু দেখি। দেখো এখানে হচ্ছে আমাদের এ বিন্দু, এখানে হচ্ছে আমাদের বি বিন্দু, তো এ বি এর সংযোগ রেখা, তো সি হচ্ছে যে কোনো একটা বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি। তো এই যে অনুপাত, দেখো খেয়াল করো, বলছে 2:3 অনুপাতে, তার মানে এখান থেকে এই অনুপাত হচ্ছে 2, এখান থেকে এই অনুপাত হচ্ছে 3। তো
তাহলে এই টু এর সাথে সম্পর্ক নাই কার, এই বি এর না স্যার, দেখো তো এই এতটুকু তো সীমাবদ্ধ, তার সাথে তার সম্পর্ক নাই, তাহলে কি হবে টু বি অন্তর্বিভক্তি মাঝখানে, তাহলে প্লাস। এই থ্রি এর সাথে সম্পর্ক নাই এর, কারণ এ তিন হচ্ছে এতটুকু পর্যন্ত, কই এ সম্পর্ক আছে নাই, না থাকলে সম্পর্ক ঘটিয়ে দাও, 3 ইন্টু এ ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল 3 আর 2 5, এটা হচ্ছে আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টর। বোঝা গেছে? বোঝা গেছে স্যারেরা? খেয়াল করো এ বি সি এর ভর কেন্দ্র জি হলে কোনটি সঠিক, মানে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর বের করতে হবে। তো তোমরা জানো তোমরা কি জানো ভর কেন্দ্র মধ্যমাগুলোর সবাই খেয়াল করতে হবে, খেয়াল না করলে তো আসলে বোঝা যাবে না। এই যে একটা ত্রিভুজ স্থানাঙ্ক, মানে স্থানাঙ্ক না, মানে শীর্ষ হচ্ছে এ বি সি, তো ভর কেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভর কেন্দ্র বলে। তো এটা হচ্ছে মূলত আমাদের ভর কেন্দ্র। মধ্যমা মানে কি জানো? শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু কোনটা? দুই বিন্দু ঠিক মাঝখানের বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি। তাহলে এই মাঝখানের বিন্দু ডি এর অবস্থান ভেক্টর কি হবে? একদম ঠিক মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যদি বলে, দুইটি বিন্দুর ঠিক মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বললে, যেই দুই বিন্দুর অবস্থান ভেক্টর বলবে সেই দুই বিন্দুর যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক মধ্যবিন্দু মাঝখানের বিন্দুর অবস্থান ভেক্টর বললে, যেই দুই বিন্দুর মাঝখানের বিন্দু বলবে সেই দুই বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে কি পেয়ে গেলা? এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে, এখানে আছে ডি। তোমরা সবাই কি জানো ভর কেন্দ্র এই যে ভর কেন্দ্র জি, এই পুরা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ভর কেন্দ্র যে মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা কি তোমরা জানো? অনেকেই হয়তো জানো না। তাহলে এই 1 এর সাথে সম্পর্ক নাই এটার, আর এই 2 এর সাথে সম্পর্ক নাই এটার। তাহলে যার সাথে জি তো আছে কি এ এবং ডি এর মাঝখানে, তাহলে অন্তর্বিভক্তি। তাহলে জি এর অবস্থান ভেক্টর হবে 2 ইন্টু এটা, 2 ইন্টু বি প্লাস সি প্লাস ডিভাইডেড বাই 2 অন্তর্বিভক্তির জন্য প্লাস 1 ইন্টু 1 এর সাথে সম্পর্ক নাই এই এর স্মল এ অনুপাতটার যোগফল, তাহলে 2 প্লাস 1। তাহলে এই 2 টু কি ক্যান্সেল, এই 2 টু কি কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি আছে নিচে 3, এখানে বি প্লাস সি, আর এখানে আছে এ ইন্টু 1 মানে এ, তাহলে এ স্মল ভেক্টর বি স্মল ভেক্টর সি স্মল ভেক্টর বাই 3। এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর। তো শর্টকাট কীভাবে মনে রাখবা? এ বি সি তিনটা বিন্দু শীর্ষ ত্রিভুজের 3 শীর্ষের অবস্থান ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই 3। ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর কি? ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে 3 শীর্ষের অবস্থান ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই 3। শর্টকাট 1 সেকেন্ড অ্যান্সার করে ফেলবা। কথা ক্লিয়ার ভাইয়ারা? কথা ক্লিয়ার কিনা বলো? 5 নাম্বারটা দেখো, একটু 5 নাম্বারটা খেয়াল করো। এটা কিন্তু তোমাদের সবারই কম বেশি জানা আছে। তো দেখো এম হচ্ছে মধ্যবিন্দু, পি কে এর মধ্যবিন্দু, এন হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে দুইটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা এম এন, তৃতীয় বাহুর এই যে তৃতীয় বাহু কিউ আর এর সমান্তরাল, এবং এম এন এর দৈর্ঘ্য হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক। তোমরা পড়ে আসছো না এটা? জেনারেল ম্যাথে উপপাদ্য নাম্বার 15 6.3 এর, হায়ার ম্যাথে ভেক্টরের 12 নম্বর উপপাদ্য, উদাহরণ 3 পড়ে আসছে। তো এটা পড়ি নাই? তাহলে দেখো এম এন সমান্তরাল কিউ আর, এম এন ইজ ইকুয়ালস টু হাফ কিউ আর, আর পি এন সমান্তরাল একটু সূত্র করতে হবে, পি এন এম, মানে এই যে এই ত্রিভুজে দেখো মাঝখানে এই যে ছোট ত্রিভুজটা, এই যে পি এম এন, পি থেকে এম এর দিকে চিহ্ন, এম থেকে এর দিকে, এটা থেকে এর দিকে। তবে তোমরা জানো একই ক্রমে থাকবে। দেখো এই দুটো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে একই ক্রমে যেগুলো থাকে এই ভেক্টরগুলোকে যোগ করলে বিপরীত ক্রমে যেটা থাকে সেটা সমান হয় ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে পি এম প্লাস এম এন ইজ ইকুয়ালস টু পি এন। তাহলে পি এন ইজ ইকুয়ালস টু বলা আছে পি এম প্লাস পি এন, তার মানে এটাও সঠিক। তার উত্তর হচ্ছে 1 2 3। ক্লিয়ার? এবার আসো ভেক্টর চিহ্নটা দেয় নাই, পি কিউ একটা ভেক্টর, আর এস একটা ভেক্টর। ওকে, পি কিউ একটা ভেক্টর, আর এস একটা ভেক্টর, এম হচ্ছে একটা স্কেলার, এম কি একটা স্কেলার। তো দুটো ভেক্টর যখন পরস্পর ইকুয়াল সাইন দিয়ে লেখা হয়, কয়টা কথা সত্য হয়? 3টা কথা। মান এক, দিক এক, ধারক রেখা এক অথবা ভিন্ন হলে সমান্তরাল।
সমান্তরাল। এত বিস্তৃত আলোচনা করা হয়েছে আমাদের পেইড কোর্সে, যারা পেইড কোর্স নাও নাই তাদের জন্য মানে কি বলবো, তোমরা দুর্ভাগা। সেই দুর্ভাগা থেকে সৌভাগ্যবান হতে এখনই কিনে ফেলো ক্লাসবেলের পেইড কোর্স। তোমরা জানো সায়েন্স গ্রুপের সমস্ত মানে 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সহ আরও যে 11টা সাবজেক্ট আছে জেনারেল সবার জন্য, মোট 11টা বিষয়ের মানে আরও 7টা থাকে, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি বাদ দিলে আর থাকে 7টা মনে হয়। তো 11টা বিষয়ের যে কম্বো প্যাক, হায়ার ম্যাথ না, ক্লাসবেলের 11টা বিষয়ের যে কম্বো প্যাক স্পেশাল মানে সায়েন্স গ্রুপের যারা তাদের জন্য মাত্র 2490 টাকা। এবং এই কোর্সগুলো কতটা ইফেক্টিভ, কতটা ডেডিকেটেডলি ক্লাসবেলের টিচাররা তোমাদের জন্য তৈরি করে, যারা পেইড কোর্সের আছে তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, মানে তুমি তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এমসিকিউ উপস্থাপন করা হচ্ছে। চিন্তা করো যদি 28টা এমসিকিউতে 15টা কমন পাও, তাহলে এই 28টা এমসিকিউ বাছাই করার জন্য আমাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, এবং ইনশাল্লাহ অবশ্যই কমন পাবা। ঠিক একইভাবে মানে ডবল আমরা কাজ মানে কি বলে ডবল অফার চলছে আমাদের আসলে। যখন তোমরা আমাদের পেইড কোর্সে চলে আসবে, সর্বোচ্চ 90 থেকে 100টা এমসিকিউ আমি কাজ করছি তোমাদের জন্য। 90 থেকে 100টা এমসিকিউ করলে আমাদের 14টা অধ্যায়। এখন 26 ব্যাচে যারা আছো তাদের তো 14টা অধ্যায় নেই, মাত্র 8টা অধ্যায় আছে। তো তোমাদের জন্য বলছি আমি, সর্বোচ্চ ধরো যে 60 থেকে 70টা এমসিকিউ করলে তোমরা 25টা এমসিকিউ ইনশাল্লাহ এসএসসি 2026 সালে কমন পেয়ে যাবা। জাস্ট চিন্তা করে দেখো, মাত্র 60 থেকে 70টা এমসিকিউ যদি তোমরা করো, মানে খুবই স্পেশালি এগুলোর উপরে কাজ করা হচ্ছে, মাত্র 60 থেকে 70টা এমসিকিউ যদি তোমরা করো, তোমরা কিন্তু এসএসসি 2026 সালে হায়ার ম্যাথে 25টা এমসিকিউ ইনশাল্লাহ আমি কনফিডেন্টলি বলতে পারি, তোমাদের আরমান ভাইয়া বলতে পারি, তোমরা কমন পাবা। দুই একটা এদিক সেদিক হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার। কথা বুঝতে পারছো? 2490 টাকায় আসলে এত ইফেক্টিভ কোর্স, এত কোর্স কোথায় দেয় আসলে আমার জানা নেই। এত ডেডিকেটেড টিচাররা কাজ করে এটা আমার জানা নেই। ক্লাসবেলের স্টুডেন্টসরা কেমন সার্ভিস পেয়ে থাকে এটা তোমরা নিজেরা দেখতেও পাচ্ছ ফ্রি ক্লাসগুলোতে, আর যারা আছে তাদের কাছ থেকে তোমরা শুনতেই পাচ্ছ। ঠিক আছে, তো ইতিমধ্যেই আমরা আমাদের প্রমাণ দিয়ে দিয়েছি। তোমরা ক্লাসবেলের পেজে গেলেই দেখতে পাবা স্টুডেন্টসরা লেখালেখি করছে যে আমাদের সাজেশন থেকে কীভাবে কমন পড়ছে। তাহলে দেখো আমরা পেইড কোর্সের জন্য কী করতে পারি, যদি ফ্রি এমন করি তাহলে পেইড কোর্সের জন্য আমরা কতটা পরিশ্রম করি, জাস্ট ইমাজিন। সো দেরি না করে কিনে ফেলো এখনই ক্লাসবেলের কোর্সগুলো। তো দেখো যেটা বলছিলাম, পি কিউ আর এস দুইটা ভেক্টর সমান হলে তাদের জন্য প্রযোজ্য হচ্ছে ভেক্টর দুইটার মান এক, ভেক্টর দুইটার দিক এক। কী হলো? আচ্ছা, ধারক রেখা এক অথবা ভিন্ন হলে ধারক রেখা দুই পরস্পর সমান্তরাল। তাহলে যেহেতু তারা পরস্পর সমান্তরাল বলতে পারি আমরা, ইটস ওকে, ফাইন। ধারক রেখা সমান্তরাল মানে ভেক্টর দুটো সমান্তরাল, তাহলে এই কথা প্রযোজ্য। পি কিউ আর এস সমমুখী হবে যখন m > 0, অর্থাৎ m তো একটা স্কেলার। ধরো পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু m এর মান মাইনাস হলো -2 RS। এখন মাইনাস থাকলে যেন ভেক্টরের সামনে মাইনাস থাকলে কি হয়, পি কিউ ডিরেকশন যদি এইদিকে হয় আর এস এর ডিরেকশন এইদিকে হবে, বিপরীতমুখী হয়ে যাবে। আর m এর মান পজিটিভ হলে এই যে পি কিউ ইজ ইকুয়ালস টু 2 RS, তখন কি পি কিউ ডিরেকশন এদিকে আর এস এর ডিরেকশন একই দিকে, সমমুখী হবে। তার মানে যখন m > 0 সমমুখী, যখন m < 0 বিপরীতমুখী, দুইটাই সঠিক। তাহলে উত্তর হবে 1 2 3। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ধারক রেখা দুই সমান্তরাল হলে ভেক্টর দুটো সমান্তরাল হবে, এটাই সঠিক কথা। ক্লিয়ার? দেন এখানে আসো, আমরা কিন্তু এটা পড়েছি অলরেডি, পড়ে ফেলেছি। এটা কি বলো? দেখো, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দ্বয়ের, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেকের সমান। অর্থাৎ পি কিউ হচ্ছে সমান্তরাল বাহু কোণগুলো, এই যে এবি এবং ডিসি সমান্তরাল। তার মানে হচ্ছে পি কিউ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এবং পি কিউর দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য তো আমি আর যেহেতু মানটা শুধু নিব, আমি আর ভেক্টর সাইনটা দিব না। পি কিউ ইজ ইকুয়ালস টু হাফ সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের, তার মানে সমান্তরাল বাহু আছে একটা সিডি সমান্তরাল এবি, তার মানে তাদের বিয়োগফলের অর্ধেকের সমান। এবার বলো কি কি বলা আছে সুন্দর করে। পি কিউর দৈর্ঘ্য, পি কিউ হচ্ছে কি কর্ণদের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা, এই বিডি কর্ণ আর এসি কর্ণ। ওকে, তাহলে পি কিউ ইজ ইকুয়ালস টু হাফ, একদম ডিরেক্ট
13 নম্বর উপপাদ্য, ঠিক আছে? 13 নম্বর না 14 নম্বর, 14 নম্বর বইয়ের 14 নম্বর, 12-এর 14 নম্বর। আচ্ছা দেখো 13 বা 14 এরকম কিছু একটা হবে। আচ্ছা দেখো সিডি এর ভ্যালু বলা আছে 7 মাইনাস এবি এর ভ্যালু বলা আছে 5, তাহলে হাফ ইন্টু 2 কাটাকাটি করলে 1 সেন্টিমিটার। অ্যান্সার ইস 1 সেন্টিমিটার। পিকিউ এর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। একদম হুবহু কোশ্চেন চলে আসছে। দেখো এটা আর কি বলবো আমি, এটা ট্রাপিজিয়াম, যদিও চিত্রটা ঠিকঠাক মতো ট্রাপিজিয়াম হিসেবে উপস্থাপন হয়নি, তারপর এটা একটা ট্রাপিজিয়াম। আমি তোমাদের এখানে চিত্রটা দিয়ে দিচ্ছি। পি কিউ এস আর, ওকে, সি ডি, পি কিউ এত, সন্ধু সরলরেখা এত। তো দেখো এটা হচ্ছে তোমাদের 13 নাম্বার, সম্ভবত এটা 13 আর এটা 14। যদি কর্ণদের মধ্যবিন্দু থাকে, যদি কর্ণদের মধ্যবিন্দু থাকে তাহলে বিয়োগফল, আর যদি অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু থাকে তাহলে যোগফল। কথাটা বুঝো নাই? এই দুটো তো সমান্তরাল বাহু ট্রাপিজিয়ামের, তাই না? তাহলে এই দুটো হচ্ছে কি অসমান্তরাল, তাদের মধ্যবিন্দু এই যে সিডি দেওয়া আছে, তাদের অসমান্তরাল বাহুদের এই যে মধ্যবিন্দু সিডি এর, মানে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা এই যে সিডি, সিডিটা কি জানো? সমান্তরাল বাহুদের যোগফল, মানে পি কিউ ভেক্টর যোগ এস আর ভেক্টর অর্ধেকের সমান। একদম 13 নম্বরে বলা আছে এটা। যদি অসমান্তরাল বাহু হয়, অসমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা বলে, তাহলে কি হবে? সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। আর যদি কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা বলে তাহলে আবার একটু বলি তোমাদের জন্য, একটু সহজ করে বলি, মানে পয়েন্টটা বোঝার চেষ্টা করো। যদি অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা হয় তাহলে সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। যদি এই যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা বলে তাহলে সমান্তরাল বাহুদের বিয়োগফলের অর্ধেক। সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক হলে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হলে অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। বুঝতে পেরেছ? এটা 13 নম্বর, এটা 14 নম্বর। যদি দেখো অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তাহলে সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। যদি দেখো কর্ণদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তাহলে সমান্তরাল বাহুদের বিয়োগফলের অর্ধেক। কথা ক্লিয়ার? দেন চলে আসো আমাদের নেক্সট এমসিকিউ। আমাদের ভেক্টর কিন্তু শেষ, এবার আমরা শুরু করেছি 14তম অধ্যায়, মানে হচ্ছে আমাদের সম্ভাবনা, প্রবাবিলিটি। অনেকগুলো অঙ্ক, হ্যাঁ, একই ধরনের অঙ্ক। কতগুলো করাবো আসলে, কতগুলো করাবো? দেখো 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো। সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক। 3 এর গুণিতক মানে কি? 3 একে 3, 3 দুগুণে 6, নামাতা 3 তিরিকা 9, এগুলোকে বলা হয় 3 এর গুণিতক। 3, 6, 9, 12, 15 এগুলোকে বলা হয় 3 এর গুণিতক। তাহলে 1 থেকে 20 এর মধ্যে 3 এর গুণিতক হইতে হবে এবং একই সাথে মৌলিকও হইতে হবে। মৌলিক মানে কি? 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজিত হয় না। তাহলে 3 এর গুণিতক আছে 3, 6, 9, 12, 15, 18। 1 থেকে 20 এর মধ্যে তো এগুলোই আছে। এখন এগুলোর মধ্যে আবার কোনটা মৌলিক বের করতে হবে। কোনোটাই তো মৌলিক না রে বাবা। 3 এর গুণিতক, সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এই কোশ্চেনটা কি ভ্যালিড কোশ্চেন? স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 3কে 3 দ্বারা ভাগ করে যায় এবং ওই সংখ্যা দ্বারা, এই তো পেয়ে গেছি তো। এই যে 3 তো একটা মৌলিক সংখ্যা, 3কে 3 দ্বারা ভাগ করলে 3 একে 3, 3কে 1 দ্বারা ভাগ করলে 3 একে 3, আর কোনো অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজিত হয় না, ভাগশেষ থাকা যায়। 3কে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, 1 1 হচ্ছে ভাগশেষ। সো 3 একটা মৌলিক সংখ্যা। 6 মৌলিক না, 9ও মৌলিক না, 12ও মৌলিক না, 15ও মৌলিক না। তাহলে 3 এর গুণিতক এবং মৌলিক হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে 3। 3 এর গুণিতক এবং মৌলিক একই সাথে 1 থেকে 20 এর মধ্যে শুধু 3 আছে। তাহলে কয়টা আছে? একটা আছে। তাহলে আমার অনুকূল ফলাফল 1 আর মোট ফলাফল 20। তাহলে 1/, এটা হচ্ছে অ্যান্সার, 1/20। তো বাকিগুলো এইভাবে পারবা তোমরা। কেমন? ইজি। এগুলো আমি করিয়েছি, তোমাদের দেখে নিবা।
সম্ভাবনার সীমানা তোমরা সবাই জানো, সম্ভাবনা হচ্ছে কি 0 এবং 1, এই দুটোর মাঝখানে 0 হতে পারে, অসম্ভব ঘটনা হলে 0 সম্ভাবনা, আর মানে নিশ্চিত ঘটনা যেমন কালকে সূর্য পূর্ব দিক পশ্চিম দিকে কি হবে, অস্তমিত হবে এবং পূর্ব দিকে উঠবে, এগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা, এগুলোর জন্য কি সম্ভাবনা 1। কালকে সূর্য দক্ষিণ দিকে উঠবে, এটা কি অনিশ্চিত ঘটনা, সো মানে অসম্ভব ঘটনা, সো সম্ভাবনা 0। তাহলে সম্ভাবনা সীমা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, 0 1 সহ 0 থেকে 1 এর মধ্যে। সো 0 লেস অর ইকুয়াল p লেস অর ইকুয়াল 1। পেড কোর্সে কিন্তু এটার প্রমাণ অসম্ভব সুন্দরভাবে দেখানো হয়েছে। কোনো ঘটনার সম্ভাবনার সর্বনিম্ন মান কত? 0, সর্বোচ্চ মান 1। ক্লিয়ার? দেখো যদি PA is equals to 0.75 এবং PB is equals to 3/4, 0.75 যে কথা আর 3/4 একই কথা, দুইটা সম্ভাবনাই কি সমান। তাহলে P of A এবং P of B, A ঘটনার সম্ভাবনা P of A, B ঘটনার সম্ভাবনা P of B, দুইটা সম্ভাবনাই সমান। জাস্ট এটা পয়েন্টে দাও, এটা ভগ্নাংশে দাও, আর কিছুই না। দুইটা ঘটনার সম্ভাবনা যদি সমান হয়, ঘটনাটাই পরস্পর সমসম্ভাব্য। অপশনে থাকবে সমসম্ভাব্য, এটাই দেখাবা। এই দেখো A B C D তল বিশিষ্ট, কয়টা তল? 4টা তল। তাহলে বেস কয়? 4টা। একটি চতুর্থলকে 2বার নিক্ষেপ, কয়বার নিক্ষেপ? 2বার। 4 টু দি পাওয়ার 2 কত? 16। মোট নম্বরটা বিন্দু পাওয়া যাবে কত? 16টি। তাহলে এই কোশ্চেন অ্যান্সার হবে 16। এবার খেয়াল করো, তোমাদের কিন্তু আমি শিখিয়েছি যতটা তল থাকবে ততটা বেস, যতবার নিক্ষেপ হবে তত পাওয়ার। তাহলে বেস 4টা তল, বেস 4, 2বার নিক্ষেপ, পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 2 16। এবার দেখো একটি ছক্কা, ছক্কাতে কয়টা বেস মানে কয়টা তল আছে? 6টা, 1 2 3 4 5 6, তাহলে বেস হচ্ছে 6। কয়বার নিক্ষেপ? একটি ছক্কা, একটি ছক্কা মানে যতটা ছক্কা অথবা যতবার নিক্ষেপ এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে একটি ছক্কা, তাহলে পাওয়ার 1। দুটি মুদ্রা, মুদ্রার বেস কতটা মানে তল কতটা? 2টা, একটা হেড একটা টেল, তাহলে 2। কয়বার নিক্ষেপ? 2বার। দুইটি মুদ্রা বা 2বার নিক্ষেপ, যতটা থাকবে তত অথবা যত বার মারা হবে তত পাওয়ার হয়ে যাবে। তাহলে 2 কত? 6 × 4, 4 6 24, অ্যান্সার 24। ক্লিয়ার? দেন দেখো একটি মুদ্রা 3বার নিক্ষেপ, 3বার নিক্ষেপে একটি মুদ্রা 3বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি তোমরা তো জানো, তোমাদের তো দেখিয়েছি আমি অলরেডি, তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 8টা হয়, তোমরা জানো। মুদ্রাতে পিঠ থাকে কয়টা? 2টা। কয়বার নিক্ষেপ? 3 পাওয়ার। তাহলে মোট নমুনা বিন্দু 8। তাহলে বাম পাশে আমার 8টা ঘর করতে হবে। বাম পাশে কয়টা ঘর করতে হবে? 8টা। 2 4 6 7, 8টা ঘর ধরে এখানে করে নিলাম। তো প্রতি জোড়া থেকে একটা আসে। পেড কোর্সে তো এটা ডিটেল আলোচনা করা হয়েছেই, তো এখন এতটা সময় নেই যে এত ডিটেল আলোচনা করা যাবে আসলে। তোমরা সবাই হয়তো বা এটা পারো ভাইয়েরা, তো এই জন্য একটু দ্রুত করে নিচ্ছি। মুদ্রার পিঠ, তো এটা কি হবে বলো তো? হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। তো নমুনা ক্ষেত্রটা কি? নমুনা ক্ষেত্র দেখো এইচ এইচ এইচ, এই যে খেয়াল করো, খেয়াল করো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, এভাবে নিতে হয়, তাই না? এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি, দেন কি? দেন এই পুরা গাছপালা তো শেষ। কীভাবে আসছে এগুলো কিন্তু আমাদের পেড কোর্সে এত মজা করে শেখানো হয়েছে, যারা পেড কোর্স নেয় নাই তাদের জন্য দুর্ভাগ্য। সো দুর্ভাগ্য থেকে সরে সৌভাগ্যে চলে আসো, সুন্দর করে পেরে যাবা। হ্যাঁ, টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, ট্রিপল টি, এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। মোট 8টি নমুনা বিন্দু আছে। কেমন? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ক্লিয়ার? মোট 8টি নমুনা বিন্দু আছে। একদম 3বার নিক্ষেপের প্রবাবিলিটি টি এবং নমুনা ক্ষেত্র। এবার প্রশ্নটা কি? বড় জোর একটি টি। বড় জোর একটি টি মানে বুঝো সর্বোচ্চ একটি টি থাকা যাবে। একটার উপরে থাকলেই একদম পুরা কি করা হবে? শায়েস্তা করে দেওয়া হবে, মানে জরিমানা করে দেওয়া হবে। তো একটা টি সর্বোচ্চ থাকতে পারবে, যদি একটা টি নাও থাকে তাহলে আরও ভালো। বড় জোর সর্বোচ্চ এই কথাগুলোর মানে কি? বড় জোর একটি টি বা বড় জোর 2টি টি মানে হচ্ছে 2টা ম্যাক্সিমাম।
এর উপরে থাকা যাবে না। যদি একটা থাকে আরও ভালো, বড় দুইটা টি মানে কি, দুইটা থাকতে পারবে ম্যাক্সিমাম, একটা থাকলে আরও ভালো, না থাকলে আরও ভালো। তো বড় জোর একটি টি মানে কি, একটা টি থাকতে পারবে, যদি না থাকে তাহলে আরও ভালো। তাহলে আমরা খুঁজবো কোথায় কোথায় একটা টি আছে অথবা নাই এরকম। তাহলে এখানে এখানে একটা টিও নাই, এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, এখানে দুইটা। তো বড় জোর একটা টি, দুইটা নিলে তো আমাকে ধরো মার দিবে, তাই না? তো এই যে এখানে একটা টি, এখানে দুইটা বাদ, এখানে দুইটা বাদ, এখানে তিনটা, বাবার বাবা, তো হবে না। তাহলে আমার বড় জোর একটার পক্ষে আছে কারা, 1 2 3 4, অনুকূল ফলাফল 4, অনুকূল ফলাফল 4, মোট ফলাফল 8, কাটাকাটি করলে কত, হাফ। তাহলে উত্তর হচ্ছে হাফ। ক্লিয়ার 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 ক্লিয়ার। এন্ড দ্য ফাইনাল এমসিকিউ ইজ, একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি নিম্নে দেওয়া হলো। এখন কোশ্চেনটা কি, কোশ্চেনই তো তোলা হলো না। কোশ্চেনটা কি আসলে, দেখো ঢাকা থেকে সে কুমিল্লায় বাসে যায়, এত সম্ভাবনা নেই। বাসে না এত, কুমিল্লা থেকে ট্রেনে, সরি কুমিল্লা থেকে সিলেট ট্রেনে 9 এত, সিলেট ট্রেনে এত। কুমিল্লা থেকে, ঢাকা থেকে কুমিল্লা বাসে না গিয়ে ধরো অন্য কোনো কিছু দিয়ে গেল, দেন কুমিল্লা থেকে আবার সিলেট ট্রেনে 9 এত, সিলেট ট্রেনে হচ্ছে এত। এবার প্রশ্ন হতে পারে, অনেক রকম প্রশ্ন হতে পারে, লোকটি ঢাকা থেকে কুমিল্লা বাসে কিন্তু কুমিল্লা থেকে সিলেট ট্রেনে নয়, না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা কি করব, ঢাকা থেকে কুমিল্লা বাসে সম্ভাবনা কত, 3/7। কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য ঢাকা থেকে সিলেট, তো উদ্দেশ্য পর্যন্ত সবগুলো ছোট ছোট সম্ভাবনাকে গুণ করতে হবে। তো ঢাকা থেকে কুমিল্লা বাসে 3/7 ইন্টু কুমিল্লা থেকে সিলেট ট্রেনে 9, 4/9। তো এটা একটা কোশ্চেন হতে পারে। আবার দেখো ঢাকা থেকে কুমিল্লা, ধরো যে ঢাকা থেকে কুমিল্লা বাসে 9, তার মানে কি 4/7 ইন্টু কুমিল্লা থেকে সিলেট ট্রেনে বা ট্রেনের 9, 4/9। এটা একটা কোশ্চেন হতে পারে। মানে ধরো বলতে পারে ঢাকা থেকে কুমিল্লা বাসে, কুমিল্লা থেকে সিলেট ট্রেনে 9, বা ঢাকা থেকে কুমিল্লা বাসে, কুমিল্লা থেকে সিলেট ট্রেনে, মানে যে কোনো কিছু চাবে ওই দুটো সম্ভাবনাকে গুণ করে দিবা, ওই দুটো সম্ভাবনাকে গুণ করে দিবা, এটাই তোমার অ্যান্সার হবে। কথা ক্লিয়ার? মারাত্মক ইজি, মারাত্মক ইজি। তো ভাইয়ারা, এই ছিল আসলে আমাদের 28টা এমসিকিউ। যে 28টা এমসিকিউ করলেই পরে তোমরা টেস্ট পরীক্ষাতে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। 15টা এমসিকিউ, এক দুটো হয়তো এদিক সেদিক হতে পারে। তো টেস্ট পরীক্ষাতে 28টা এমসিকিউ করলেই কমন পেয়ে যাচ্ছ 15টা এমসিকিউ, এবং সেই সাথে তোমরা নিশ্চিত করতে পারছো তোমাদের হায়ার ম্যাথে A+। তো এই ছিল আমাদের আজকের চমৎকার একটি ক্লাস। আমাদের পেইড কোর্স কিনলে কি কি ঘটতে যাচ্ছে, কি কি মানে বুম, মানে কি ব্লাস্ট হতে যাচ্ছে, পেইড কোর্সে কি কি বুম ব্লাস্ট হচ্ছে, জাস্ট ছোট একটা ডেমো আজকের এই ক্লাস থেকে তোমরা জেনে নাও। সো আর কেন দেরি, ভর্তি হয়ে যাও ক্লাসভেলের পেইড কোর্সে। 11টা সাবজেক্ট মাত্র 2490 টাকায়। ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা ভালো করে দাও। আল্লাহ হাফেজ।